হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। তো তোমাদের 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের ক্লাস 8 এর বৃত্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সো আজকে আমরা আমাদের হচ্ছে বিজিএস ক্লাস অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের হচ্ছে তোমাদের 50 মার্কের পূর্ণ প্রস্তুতির আজকে 2টা চ্যাপ্টার কমপ্লিট করব আমরা, ঠিক আছে? 2টা চ্যাপ্টার। সো কোন 2টা চ্যাপ্টার বেসিক্যালি আজকে আমরা পড়ব? সো প্রথম ক্লাসে কারা কারা ছিল একটু কমেন্ট করে জানাও, দ্রুত হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দাও এবং একই সাথে আজকে পুরো ক্লাসটা কে কে করছো সেটাও জানাও এবং মোস্ট ইম্পর্টেন্টলি যারা আগের ক্লাসে ছিলা তারা তো ইতোমধ্যে সবাই জানো যে অ্যাকচুয়ালি আমি গত ক্লাসে হচ্ছে ক্লাসের মাঝখানে অনেকগুলা টিপস এন্ড ট্রিক্স শেয়ার করে দিয়েছি, ঠিক আছে? সো দ্রুত হচ্ছে কমেন্টে জানাও কে কোথা থেকে জয়েন করছো। আমরা একটু দেখি ফেসবুক গ্রুপের কমেন্টগুলো একটু দেখতে চাই। আমরা ফেসবুক গ্রুপের কমেন্টগুলো একটু দেখি যে কে কে আমাদের সাথে আছে। দেখি আমাদের সাথে যুক্ত হয়েছো দেখতে পাচ্ছি হীরামণি, শাহনাজ আক্তার, শিকদার লিখেছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। অনেকেই ছিলা, ভেরি গুড। ওকে, মুক্তাদি লিখেছো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া, আশা করি তোমরাও সবাই ভালো আছো এবং এই সময়টাতে ভালো থাকা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ এখন যদি অসুস্থ হয়ে যাও প্রিপারেশনে কিন্তু অনেক বড় হচ্ছে একটা ঘাটতি থেকে যাবে, ঠিক আছে? সো এই কারণে এখন সুস্থ থাকতে হবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। সো আমরা আর কিছুক্ষণ একটু ওয়েট করি। অনেকে হয়তোবা দেখা গিয়েছে নামাজের জন্য হয়তোবা এখনো জয়েন করে নাই। সো তোমাদের বন্ধুরা যারা এখনো জয়েন করে নাই দ্রুত হচ্ছে তাদেরকে মেনশন দাও যে ভাইয়ার ক্লাস শুরু হয়ে যাচ্ছে এবং বরাবরের মতোই হচ্ছে তোমাদের কমেন্ট সেকশনে তোমরা হচ্ছে জানাও যে ক্লাসটা কারা কারা শেয়ার করেছো। কারণ শেয়ার করে থাকলে তোমরা ধরো পরবর্তীতে যখন এই একই ক্লাসটা ধরো তুমি পড়তে গিয়েছো, পড়তে বসার পর তোমার মনে হলো যে আচ্ছা চ্যাপ্টার 3 তে বা হচ্ছে চ্যাপ্টার 4-এ হয়তোবা কোনো একটা টপিকে আমার হয়তো আমি বুঝতে পারছি না। সো ক্লাসটা তো আরেকবার দেখা দরকার, তাই না? সো ক্লাসটা আরেকবার দেখার জন্য তুমি যে কাজটা করতে পারবে সেটা হচ্ছে কি করবা, এই যে শেয়ার করে রাখলে তোমার প্রোফাইলে গিয়েই হচ্ছে খুঁজে বের করতে পারবে আর হচ্ছে নতুন করে তোমাকে যেতে হবে না, ঠিক আছে? নতুন করে তোমাকে আবার 10 মিনিট স্কুলের পেজে গিয়ে খুঁজতে হবে না ভিডিওটা। ওকে, সো দ্রুত জানাও, শেয়ার করে এবং একই সাথে বন্ধুদের মেনশন করে দাও। আর সো আজকে আমরা বেসিক্যালি কি পড়বো, এই যে আমাদের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা, ইতিমধ্যে ক্যাপশনে দেখতেই পাচ্ছ যে অধ্যায় 3 এবং 4-এর যত গুরুত্বপূর্ণ এমসিকিউ, সিকিউ এবং হচ্ছে শর্ট কোশ্চেন আছে সবগুলো কমপ্লিট করে দেবো এবং একই সাথে অধ্যায় 3 এবং 4 কিভাবে পড়তে হবে, ঠিক আছে? অধ্যায় 3 এবং 4 কিভাবে পড়তে হবে সেটাও দেখাই দিব। ওকে, সো রেডি সবাই? সবাই কি রেডি? ওকে, সো আজকের অষ্টম শ্রেণীর বার্ষিক ও বৃত্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। সো যেহেতু ইতোমধ্যে অনেকেই যারা যারা হচ্ছে আগে যুক্ত হও নাই, এইমাত্র জয়েন করেছো, তাদের উদ্দেশ্যে বলছি যে আজকে আমরা আমাদের এই বার্ষিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষার যে প্রস্তুতি কোর্স রয়েছে সেই কোর্সের বিজিএস এর যেই তৃতীয় এবং চতুর্থ অধ্যায় রয়েছে সেই অধ্যায় থেকে যতগুলো প্রশ্ন আসতে পারে, যেই জায়গাগুলো ইম্পর্টেন্ট এবং যেই যেই টপিকগুলো ইম্পর্টেন্ট সবগুলো দেখাই দিব। সো দ্রুত বন্ধুদেরকে কমেন্টে মেনশন করো এবং একই সাথে ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? সো দেরি না করে, তোমার মধ্যে কিন্তু 5টা 35 বেজে গিয়েছে। সো যেহেতু 5 মিনিট সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, আমরা ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? সো আজকের ক্লাসে আমরা আসলে কি পড়বো দেখতেই পাচ্ছ যে আমাদের এখানে কয়টা টপিক আছে ভাইয়া? আমাদের এখানে 2টা চ্যাপ্টার আছে। সো চ্যাপ্টার 2টা কি কি? একটা হচ্ছে মুক্তিযুদ্ধ, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে, আরেকটা হচ্ছে আমাদের কি অর্থনীতি নিয়ে। ওকে, সো এই 2টা চ্যাপ্টার নিয়ে হচ্ছে আজকে আমরা কি করব, আমরা আলোচনা করব। ওকে, সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। সো আজকের এই ক্লাসে কারা কারা ফুল একদম পূর্ণ ক্লাসটা মনোযোগ দিয়ে করছো সেটাও একটু জানাও, কারণ
পুরো ক্লাসটা না করলে কিন্তু ক্লাসের মাঝখানে আমি যে গুরুত্বপূর্ণ টিপসগুলো শেয়ার করি সেগুলো কিন্তু পাবা না। গত ক্লাসে যারা যারা ছিল তারা ফ্রেন্ডদেরকে জানাও যে হচ্ছে তোমরা যে এক্সট্রা টেকনিকগুলো জানতে পেরেছো সেগুলো সম্পর্কে তোমার ফ্রেন্ডদেরকে জানাই দাও যেন তারাও হচ্ছে পুরো ক্লাসটা থাকে, ঠিক আছে? ওকে, তো চলো দেরি না করে সরাসরি শুরু করে দিই। তো তোমাদের বই যেটা আছে ভাইয়া, ঠিক আছে, তোমাদের মেইন বই যেটা আছে, মেইন বই একটু আমরা চলে যাই, চলো মেইন বইয়ে চলে যাই। মেইন বই দেখবা এই যে বইটা আছে না, কি কি লাগবে ভাইয়া, তোমার বইটা বের করো, মেইন বই। তো আগেই বলেছি বৃত্তি পরীক্ষায় ভালো করতে চাইলে অবশ্যই এবং অবশ্যই মেইন বই লাগবেই, ঠিক আছে, মেইন বই তোমার লাগবেই। ওকে, সো মেইন বইটা বের করে ফেলো এবং একই সাথে খাতা নাও, কলম নাও, যেন নোট করতে পারো। ওকে, খাতা কলম নিয়ে নাও যেন নোট করতে পারো, ঠিক আছে? সো এই মেইন বইয়ের আমরা হচ্ছে আজকে পড়ব এই যে তৃতীয় এবং চতুর্থ অধ্যায়, অধ্যায় 3 এবং অধ্যায় 4। সো 19 পৃষ্ঠা তোমরা সবাই বের করে ফেলো। আমার কাছে বইটা যেহেতু আছে আমি হচ্ছে আর বের করছি না, আমি সরাসরি আমার স্লাইডে চলে যাচ্ছি, ঠিক আছে, সরাসরি স্লাইডে চলে যাচ্ছি। সো টেকনিকগুলো দেখাই দিব কিভাবে পড়তে হবে, কি করতে হবে না করতে হবে। সো প্রথমেই এমসিকিউ দিয়ে আমরা শুরু করি ভাইয়া, ঠিক আছে, এমসিকিউ দিয়ে আমরা ক্লাসটা শুরু করি। যে বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় 1971 সালের কত তারিখে? সো এই যে অংশটা, ঠিক আছে, এই অংশটা এখান থেকে কি পড়বা, এটা উত্তরটা শুধু দিবাই। দেখো কতগুলা বোর্ডে আসছে, গত ক্লাসের মতো আমি আবারও বলি, বোর্ড প্রশ্নগুলো রিপিট হয়। রিপিট হওয়ার অর্থ কিন্তু এই না যে তোমার হুবহু একই প্রশ্ন তুলে দিবে, ঠিক আছে? ওকে, যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এবং যারা যারা হচ্ছে এইমাত্র যুক্ত হয়েছে আবারও বলি বই খাতা কলম নিয়ে সবাই হচ্ছে রেডি থাকো, ঠিক আছে, সবাই রেডি থাকো। ওকে, সো এই যে বোর্ডে এই প্রশ্নটা আসছে তার অর্থ কি? তার অর্থ হচ্ছে এই টপিকটা ইম্পর্টেন্ট, এই টপিকটা থেকে হচ্ছে তোমার প্রশ্ন আসতে পারে ভাইয়া। ওকে, এই টপিকটা থেকে তোমার প্রশ্ন আসতে পারে। সো কি বলা হচ্ছে, বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা। সো জাতীয় পতাকা কবে প্রথম উত্তোলন করা হয়, কোথায় উত্তোলন করা হয় এবং কে উত্তোলন করেন, এই সবগুলা টপিক ইম্পর্টেন্ট। সো আমি লিখে দিই, চলো। কবে কোথায় কে উত্তোলন করেন, ঠিক আছে? তো তোমরা বলছো যে অপশন এ 2রা মার্চ, ভেরি গুড, ভেরি ভেরি গুড, সঠিক উত্তর অপশন এ 2রা মার্চ, ভেরি গুড। সো বইটা ভালো মতো পড়েছো বোঝাই যাচ্ছে, ঠিক আছে? সো টপিকটা তো ক্লিয়ার যে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই অংশটা ভালো মতো পড়তে হবে ভাইয়া, ঠিক আছে, ভালো মতো পড়তে হবে। ওকে, আচ্ছা, অনেকে বলছো যে আমাদের বই অন্যরকম। না ভাই, তোমাদের বই অন্যরকম না, ঠিক আছে, এটা হচ্ছে তোমরা যে কালারটা দেখেছো সেই কালারটা হচ্ছে কনভার্ট করার কারণে হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক আছে, তোমাদের বইয়ের কালার একই। ওকে, আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই। আর ভাইয়া ওই যে বললা যে স্ক্রিনশট নেওয়ার জন্য, স্ক্রিনশট নেওয়া লাগবে না, তুমি ক্লাসটা হচ্ছে শেয়ার করে দাও, শেয়ার করলে তো তোমার কাছেই থাকছে, ঠিক আছে, পরে যখন তোমার প্রয়োজন হয় তুমি ক্লাসটা আবার দেখতে পারবে, ঠিক আছে। আরেকজন বলছো ভাইয়া প্রথম অধ্যায় দেন মোহাম্মদ আব্বাস। সো মোহাম্মদ আব্বাস খুব সম্ভবত প্রথম ক্লাসটা করো নাই। আমাদের প্রথম ক্লাসটা কিন্তু ফেসবুক পেজেই পেয়ে যাবে এবং ইউটিউবেও পাবা। সো তুমি যদি প্রথম ক্লাসটা করে না থাকো, প্রথম ক্লাসটা হচ্ছে এই ক্লাসের পরেই করে ফেলবা। ওকে, ঠিক আছে। ওকে, সো চলো পরের প্রশ্নে চলে যাই। 1971 সালের 1 মার্চ পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন কে? পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন কে? চলো তো দেখি একটু, বলো তো কে স্থগিত করেন, কে স্থগিত করেন, একটু বলো দেখি। ওকে, সো কে স্থগিত করেন বলো তো? আচ্ছা, স্ক্রিনশট নেওয়া, ঠিক আছে, যাদের স্ক্রিনশট নেওয়ার দরকার স্ক্রিনশট নিও, সমস্যা নাই, আমি ওয়েট করব, ঠিক আছে। আচ্ছা, একটু বইয়ে যাই, আসো তো তোমাদের বইটা খুলো। বই না পড়ালে বুঝতে পারছি তোমরা যে হচ্ছে আবার ফাঁকিবাজি করবা। বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেতে চাইলে ফাঁকিবাজি করলে কিন্তু হবে না, ফাঁকিবাজির কোনো হচ্ছে চান্স নাই। ফাঁকিবাজি করলে দেখবা যে নাম্বার কোন দিক দিয়ে চলে গিয়েছে টাটা বাই বাই বলে খুঁজেও পাবা না, ঠিক আছে। সো এই যে দেখো তোমাদের মেইন বই মুক্তিযুদ্ধের, সো মুক্তিযুদ্ধের এই যে অংশটা দেখো, এই অংশটা
প্রত্যেকটা অংশ কিন্তু ইম্পর্টেন্ট। সো প্রশ্নটার সাথে রিলেট করার চেষ্টা করো। এই যে এখানে উত্তরটা পেয়ে যাবা, এই প্রথম পেজে উত্তরটা পেয়ে যাবা, বাট আমি উত্তরটা দেখানোর আগে তোমাকে হচ্ছে এই অংশটাকে বুঝাই একটু। দেখো, বলা হচ্ছে যে 1971 সালে 1 মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে দেন। এই জায়গাটায় তোমাদের কাছে কিছু প্রশ্ন আসতে পারে, কেন স্থগিত করেন, করলে কি লাভ হবে, ঠিক আছে? সো আমি আগেই বলেছি যে বোর্ড প্রশ্নগুলা এমসিকিউতে আসার অর্থ কিন্তু এটা তোমার সৃজনশীলও চলে আসতে পারে। এখন বলবা ভাইয়া এই একটা প্রশ্ন কিভাবে সৃজনশীল আসতে পারে, তাই না? মাথায় কি এটা চিন্তা করেছো যে এই প্রশ্নটা কিভাবে সৃজনশীল আসতে পারে? কেউ কি বলতে পারবা কিভাবে সৃজনশীল আকারে আসতে পারে? সৃজনশীলে তোমাদের খ নাম্বার আছে না? তো এই যে খ নাম্বারে বলে দিতে পারে যে ইয়াহিয়া খান। আচ্ছা আমি উত্তরটা বলেই দিলাম, ইয়াহিয়া খান, ঠিক আছে? অপশন এ ইয়াহিয়া খান হচ্ছে সঠিক উত্তর। তো যারা যারা হচ্ছে এখন পর্যন্ত হচ্ছে উত্তরগুলো দিচ্ছ না, বা হচ্ছে মনে করছো যে কি হবে চিন্তা করছো, প্র্যাকটিস করে ফেললে কিন্তু তোমারই লাভ, ঠিক আছে? কোন জায়গাগুলোতে ভুল তুমি এগুলো জানতে পারবা। সো উত্তর দেওয়ার চেষ্টা করবে, এবং একই সাথে আগেই বলেছি যে বৃত্তি পরীক্ষায় একা একা, আমার স্টোরিটা তো তোমাদের সাথে শেয়ার করেছি গত ক্লাসে। সো একা একা যদি হচ্ছে প্রিপারেশন নিতে যাও, সেক্ষেত্রে যেটা হবে যে হচ্ছে একা একা কখনোই ভালো করতে পারবে না। ফ্রেন্ডদেরকেও হচ্ছে মেনশন করো এবং ক্লাসটা শেয়ার করে রাখো, যেন পরবর্তীতে আবারও হচ্ছে কি করতে পারো, ক্লাসটা দেখতে পারো দরকার হলে। ওকে, সো আসো যে অংশটা বোঝানোর চেষ্টা করছিলাম সৃজনশীলে কিভাবে আসতে পারে। সো 1971 সালের 1 মার্চ আসলে তিনি কেন অধিবেশনটা স্থগিত করে দেন, এইটা তোমরা মেইন বইটা যদি পড়ো তাহলে উত্তরটা পেয়ে যাবা, ঠিক আছে? কারণ কি, কারণ এই যে আমরা নির্বাচনে কি করলাম, আমাদের নির্বাচনে আমরা জয়লাভ করলাম। সো নির্বাচনে জয়লাভ করলে কি হবে ভাইয়া, ক্ষমতা হস্তান্তর করতে হবে। ধরো ওদের হাতে ক্ষমতা ছিল, এখন আমাদেরকে ক্ষমতা দিয়ে দিতে হবে, তাই না? ক্ষমতা হস্তান্তর করতে হবে। এখন তারা কি চাইলো যে না, ক্ষমতা হস্তান্তর করা যাবে না, ঠিক আছে? ক্ষমতা হস্তান্তর করা যাবে না। এই যে মাজহারুল ইসলাম, সে হচ্ছে ঘুমিয়ে পড়ছে এখনই ক্লাসের মাঝখানে ঘুমিয়ে পড়লে কিন্তু দেখবা যে হচ্ছে ক্লাসের গুরুত্বপূর্ণ জিনিসগুলো আগেই মিস করে ফেলেছো, ঠিক আছে? আমি কিন্তু অনেকগুলো এখনো টেকনিক শুরু করি নাই, তোমাদের যে স্পেশাল টিপস গুলো দেওয়া এগুলো কিন্তু এখন শুরু করি নাই, ঠিক আছে? সো যখন শুরু করব তখন কিন্তু মিস করে ফেলবা। সো এই জন্য মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা দেখো ভালো মতো। সো দেখো, ক্ষমতা হস্তান্তর তারা করবে না। সো ক্ষমতা হস্তান্তর না করার জন্যই তারা হচ্ছে এই অধিবেশনটা হচ্ছে কি করলো, যে স্থগিত করে দিল, যে অধিবেশন স্থগিত করলে তাদেরকে ক্ষমতা হস্তান্তর করতে হবে না। ওকে, সো এই প্রশ্নটা আমাদের কি আকারে আসতে পারে, খ নাম্বারেও চলে আসতে পারে, শর্ট কোশ্চেনে চলে আসতে পারে। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? চলো, সো নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক হচ্ছে 7ই মার্চের ভাষণে শেখ মুজিব জাতীয় পরিষদের অধিবেশনে যোগদান করতে কয়টা পূর্ব শর্ত ঘোষণা করেন, ঠিক আছে? সো অনেক টালবাহানা হলো, অনেক কিছু হলো, এরপর কি করলো, যে জাতীয় পরিষদে অধিবেশনের জন্য হচ্ছে তাদেরকে কল করা হলো। এখন শেখ মুজিব বললেন যে না, এত সহজে তো হচ্ছে তারা যাবেন না। অসহযোগ আন্দোলনে একটা পর্যায়ে গিয়ে যেটা দেখা যায় যে তারা বলেন যে অ্যাকচুয়ালি এই অংশটাতে, ঠিক আছে, এই যে বইয়ের এই অংশটাতে দেখবা যে তিনি বলেন যে হচ্ছে কতগুলো শর্ত জুড়ে দেন। এই শর্তগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই শর্তগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই শর্তগুলা ইম্পর্টেন্ট, যে বলেন অধিবেশনে যোগদান করার জন্য তিনি এই কতগুলো পূর্ব শর্ত ঘোষণা করেন। সো আমাদের শর্ট কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন তো আছে ভাইয়া, আবারও বলছি যেগুলো এমসিকিউতে আসছে, এমসিকিউতে আসার অর্থই হচ্ছে এগুলা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, সব কিছুর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? সবকিছুর জন্য ইম্পর্টেন্ট। সো একবার যদি ভালো মতো পড়ে ফেলো, যেখান থেকে প্রশ্ন আসুক, যেই জায়গায় প্রশ্ন আসুক, উত্তর করতে পারবা, ঠিক আছে? উত্তর করতে পারবা। ওকে, বুঝতে পেরেছ? আচ্ছা, সো কয়টা পূর্ব শর্ত তিনি দিয়েছিলেন, ঘোষণা করেন কয়টা বলো তো? 3 অপশন
সি, চারটা, ভেরি ভেরি গুড। তো এই চারটা শর্ত কি কি আসো একটু এক নাগারে দেখে ফেলি। সামরিক আইন প্রত্যাহার করা, তারপর নির্বাচনে প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা, সেনাবাহিনীর গণহত্যার তদন্ত করা, তারা যে গণহত্যা চালিয়েছিল সেটা তদন্ত করা, এবং লাস্টলি সেনা যারা রয়েছে সৈন্যদের তাদের নিজস্ব ব্যারাকে নিয়ে যাওয়া। সো এই চারটা শর্ত হচ্ছে তিনি জুড়ে দেন। সো এইটা একটু খাতায় ভালো মতো লিখে রাখো, ঠিক আছে? এই অংশটা কিন্তু ইম্পর্টেন্ট, খাতায় ভালো মতো লিখে রাখো। ওকে, ক্লিয়ার সবাই? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, ভালো একটা প্রশ্ন করেছে একজন, যে হচ্ছে ভাইয়া আপনার নাম কি? অনেকক্ষণ পরে আসছো, এসে প্রশ্ন করেছো ভাইয়া আপনার নাম কি। সো তোমরা আমার নামটা বলে দাও, সমস্যা নেই, নামটা তোমরাই বলে দাও। যারা ক্লাস করো রেগুলার তোমরাই নামটা বলে দাও, আর যারা একবারই নতুন তাদের উদ্দেশ্যে বলি, না ভাই এই যে রোহিত আমার নামটাকে হচ্ছে নামটার উপর দিয়ে ভূমিকম্প চালিয়ে চালিয়ে ফেলেছ। সৌরভ, ঠিক আছে, আমি হচ্ছে তোমাদের সৌরভ ভাইয়া। ওকে, আমি হচ্ছে তোমাদের সৌরভ ভাইয়া, বাংলা এবং বিজিএস ক্লাস নিয়ে থাকি। তো তোমাদের বৃত্তি পরীক্ষার এই কোর্সে আমি হচ্ছে পুরো বিজিএসটা তোমাদের দেখবো। বিজিএস এ আগেই বলেছি ফার্স্ট ক্লাসটা যারা মিস করেছো অবশ্যই হচ্ছে দেখবা, কারণ ফার্স্ট ক্লাসে কিন্তু এই বিজিএস রিলেটেড যা যা আছে সবকিছু তোমাদেরকে বলে দিয়েছি। ওকে, সো ওই একই কথা আবার বলবো না, ফার্স্ট ক্লাসের কথাগুলো হচ্ছে তোমরা ফার্স্ট ক্লাসটা অবশ্যই করবা, খুব ইম্পর্টেন্ট। ওকে, সো চলো আর দেরি না করে সরাসরি পরের টপিকে চলে যাই, ক্লাসের মধ্যেই থাকি তাহলে হচ্ছে ভালো সেটা। ওকে, একটা দেখলে একটা ভুলে যাচ্ছি কেন ভাইয়া? একটা দেখলে একটা ভুলে যাচ্ছ কেন বলো তো? ভুলে যাওয়ার তো কোনো প্রশ্নই নাই, হয় তুমি অনেক নার্ভাস হয়ে গিয়েছো, না হলে কি হয়েছে, না হলে হচ্ছে তুমি অ্যাকচুয়ালি পড়াশোনাই করো নাই। সো আসো এখন একটু তোমাদেরকে ছোটখাটো কিছু টিপস দিই, আসো। আজকের ক্লাস, আজকের ক্লাসে যারা বৃত্তি পরীক্ষা দিবা আমি ধরে নিচ্ছি, ঠিক আছে, যারা বৃত্তি পরীক্ষা দিবা আমি ধরে নিচ্ছি তোমরা অ্যাকচুয়ালি মোটামুটি পড়াশোনা করেছো, একদমই এখানে এমন কেউই নাই যে একবারেই বই পড়ো নাই, তাহলে তুমি বৃত্তি পরীক্ষা দেওয়ার কথা না, ঠিক আছে? সো ধরে নিচ্ছি মোটামুটি তুমি পড়াশোনা করেছো। এখন দুই ধরনের স্টুডেন্ট থাকতে পারো, যে অনেক পড়েছো বাট জিনিসপত্রগুলো গুলিয়ে যাচ্ছে, ঠিক আছে, ধরতে পারছো না কিভাবে পড়বা। আবার অনেকে আছো যে ভালো মতোই গুছিয়ে নিয়েছো, দুজনের উদ্দেশ্যেই বলছি। কেন? যারা পড়াশোনা করে ফেলেছো, ঠিক আছে, মোটামুটি, বাট হচ্ছে দেখা যাচ্ছে মনে থাকছে না কিছু। সো এই যে এই ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলোতে আমি তোমাদেরকে বিভিন্ন টপিক দিয়ে দিচ্ছি, এই টপিকগুলো হচ্ছে ভালো মতো মার্ক করে ফেলবা। এই টপিকগুলোতে দেখবা যে হচ্ছে কি নোট এখন করবা না ভাইয়া, নোটের টপিকগুলো যা যা বলছি সেগুলো লিখবা, একদম ফ্রেশ ভাবে নোট করবা ক্লাসের পরে, ঠিক আছে, ক্লাসের পরে। ওকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, আসো। সো ওই টপিকগুলো দেখবা, এরপর কি করবা? টপিকগুলো দেখার পর সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে যে এই যে আমাদের এমসিকিউ আছে, এমসিকিউ শর্ট কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন গুলা, সিকিউ, এগুলা কেন প্র্যাকটিস করবা? তাহলে বলবা যে ভাইয়া কেন প্র্যাকটিস করবো, তাই না? কেন প্র্যাকটিস করব? কারণ হচ্ছে তোমার, কেউ কি কারণটা বলতে পারবা? হাতের লেখার জন্য। হাতের লেখা খুবই 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 ইম্পর্টেন্ট, আগেই বলেছি হাতের লেখা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো যাদের হাতের লেখা এখনো সুন্দর হয় নাই, ঠিক আছে, বা ধরো হচ্ছে পরিষ্কার না, পরিষ্কার হাতের লেখা দেখলে কিন্তু এমনিতেই হচ্ছে ধরো টিচারের খাতা দেখার হচ্ছে কি মুড ভালো হয়ে যায়। সো যাদের হাতের লেখা এখনো, কিভাবে প্র্যাকটিস করে, এই যে কুলসুম বলেছো, ভেরি গুড, দেখাই দিলাম, এমসিকিউ সিকিউ এসকিউ সবগুলোই আছে। সো যেটা করবা, হাতের লেখা যাদের এখনো ঠিকঠাক হয় নাই, বাসায় এই সিকিউ এবং এসকিউ গুলো প্রচুর পরিমাণে সলভ করো, হাতের লেখা দেখবা ইনশাল্লাহ ঠিক হয়ে গিয়েছে, ঠিক আছে? শুরুতে একটু টাইম নিয়ে লিখো, এবং পরে যেটা করবা, ঠিক আছে, পরে যেটা করবা সেটা হচ্ছে এই লেখার স্পিডটা একটু বাড়িয়ে দিবা, টাইমের মধ্যে নিয়ে আসবা, টাইম ধরে ধরে উত্তর করবা, দেখবা যে হচ্ছে হাতের লেখাও সুন্দর হয়ে যাচ্ছে, টাইমের মধ্যেও তুমি কমপ্লিট করতে পারছো। ওকে, বুঝতে পেরেছো?
সো আশা করি হচ্ছে এই দুইটা জিনিস কাজে লাগাবো। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আরেকটা জিনিস বলে দেই, মেইন বই সাথে রাখতে হবে। মেইন বই যদি সাথে না থাকে তাহলে ভাইয়া, মেইন বই যদি সাথে না থাকে তাহলে দেখবা যে হচ্ছে তুমি অ্যাকচুয়ালি যাই পড়ো সবকিছুই ভুলে যাবা। সো মেইন বইটা ভালো মতো পড়তে হবে, মেইন বই পড়ার বিকল্প কোনো কিছু নাই, ঠিক আছে? মেইন বই অবশ্যই এবং অবশ্যই ভালো মতো পড়তে হবে। ওকে, আসো তাহলে হচ্ছে আমরা পরের প্রশ্ন চলে যাই, পরের টপিকটা কি নিয়ে দেখি। আচ্ছা, সো 1971 সালের 25শে মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে গণহত্যার অভিযান চালানো হয়েছিল তার নামটা কি? ঠিক আছে, তার নামটা কি? কে কে বলতে পারবা? চলো বলো তো দেখি, কে কে বলতে পারবা? আমি তোমাদের বইয়ে দেখাই, তোমরা উত্তরটা দাও। এখানে অপশন এ বলছে অপারেশন ইস্ট বেঙ্গল, অপশন বি হচ্ছে অপারেশন ফর বাংলাদেশ, অপশন সি হচ্ছে অপারেশন সাকসেস, অপশন ডি হচ্ছে অপারেশন সার্চ লাইট। বলো তো সঠিক উত্তর কি হবে? বলো দেখি সঠিক উত্তর কি হবে? বলো দেখি সঠিক উত্তর কি হবে? হাতের লেখা ভালো, বাট এক্সামে লেখা বিগরাজ। আচ্ছা, এক্সামে লেখা হয়তো পরিষ্কার হয় না, এটার কারণ কি? কারণ হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ওই যে যেটা করো, যে পরীক্ষার হলে গিয়ে টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক মতো করার জন্য লেখা কি হয়ে যায় আর ওই রকম ভালো হয় না। সো এই কারণে বাসায় প্র্যাকটিস করলে টাইমের মধ্যেই লিখে ফেলতে পারবা, ঠিক আছে? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, কথা তো আছেই। সো তুমি যদি প্র্যাকটিস করো দেখবা যে হচ্ছে সবকিছু হচ্ছে তোমার আয়ত্তে চলে আসবে। ওকে, বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? কারা কারা বাসায় অ্যাকচুয়ালি, সত্যি করে বলো তো, কারা কারা বাসায় অ্যাকচুয়ালি সত্যিকার অর্থেই সৃজনশীল কোয়েশ্চেন এবং শর্ট কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করো? বলো তো, লিখে 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 কারা কারা প্র্যাকটিস করো? বলো বলো। একটা সৃজনশীল লেখার জন্য সর্বোচ্চ হচ্ছে তুমি 20 মিনিট নিতে পারবা, 20 মিনিটস, ঠিক আছে? 20 মিনিটস। ওকে, মাঝে মাঝে প্র্যাকটিস করো, বাট মাঝে মাঝে করলে হবে না, ডেইলি প্র্যাকটিস করতে হবে, কারণ আছেই আর তোমাদের কয়েকদিন, ঠিক আছে? সো এই কয়েকটা দিন একটু ভালো মতো করতে হবে ভাইয়া। ওকে, আচ্ছা, আসো দেরি না করে উত্তরটা দেখি এবং জানি যে এই টপিক থেকে কি প্রশ্ন আসতে পারে। তো উত্তরটা হচ্ছে অপশন ডি। তোমরা যারা সঠিক উত্তর দিয়েছো, আমি জানি সবাই ম্যাক্সিমাম সঠিক উত্তর দিয়েছো, অপশন ডি, অপারেশন সার্চ লাইট। এবং আজকে না, আজকে না, তোমাদের ইনশাল্লাহ হচ্ছে পরবর্তী যেই ক্লাসে হচ্ছে টপিকগুলো একটু ছোট থাকবে, সেই ক্লাসে হচ্ছে তোমাদেরকে সৃজনশীল লেখার একটা আইডিয়াল ওয়ে দেখাই দিব, ঠিক আছে? আজকে না, আজকে হচ্ছে টপিক অনেকগুলো টপিক, তো মুক্তিযুদ্ধ চ্যাপ্টারটা এমনিতেও বড়, অর্থনীতি চ্যাপ্টারটাও মোটামুটি বড়, সো এগুলো একটু ভালো মতো জানতে হবে। আচ্ছা, সো অপারেশন সার্চ লাইট এটা এমসিকিউতে যেমন আসছে, খ নাম্বারে চলে আসতে পারে, বলতে কি বুঝায়। এর পাশাপাশি, এর পাশাপাশি এমসিকিউতে আরো আসতে পারে, এর দায়িত্বে কারা ছিলেন, কিভাবে সম্পন্ন হয়েছিল, এই প্রশ্নগুলো কিন্তু চলে আসতে পারে ভাইয়া, এই প্রশ্নগুলো চলে আসতে পারে। সো বইটা একটু ভালো মতো দেখবা, বইয়ের মধ্যে অংশগুলো ভালো মতো দেয়া আছে, ঠিক আছে? এই যে অপারেশন সার্চ লাইটের কথা ভালো মতো দেয়া আছে। ওকে, যে কার কোন দায়িত্ব ছিল, কিভাবে হচ্ছে এই অপারেশন সার্চ লাইট পরিচালনা করা হয়েছিল, বইয়ের তোমাদের পৃষ্ঠা নাম্বার 23-এ পেয়ে যাবা। সো লিখে রাখো খাতায়, পৃষ্ঠা 23-এ অপারেশন সার্চ লাইটের এই অংশগুলো ভালো মতো দেখবা, যে কিভাবে কিভাবে এই অপারেশন সার্চ লাইট হচ্ছে পরিচালনা করা হয়েছিল। ওকে, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো হচ্ছে আক্রমণের শিকার হয়েছিল, কারা 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 হত্যাযজ্ঞের শিকার হয়েছিল, এই বিষয়গুলো তোমরা পেয়ে যাবা। ওকে, বুঝতে পেরেছ? আচ্ছা, নামটা একটা দেখলাম যে হচ্ছে, নাম জানি না, সে তার নাম দেওয়া হচ্ছে মনস্টার, আমি জানি না তার অ্যাকচুয়াল নাম এটা কিনা। তো চলো দেখি, সে একটা প্রশ্ন করেছে। প্রশ্নটা কি ভাইয়া? প্রশ্নটা হচ্ছে সে আমাকে জিজ্ঞেস করলো যে ভাইয়া আপনি যেগুলো পড়ান এগুলোই কি আসবে? তো একটু বুঝো, একটা জিনিস ভালো মতো বুঝার চেষ্টা করো, ঠিক আছে? সেটা হচ্ছে যে আমি বেসিক্যালি পুরো বইটাই পড়াচ্ছি, তোমার হয়তো মাথায় এটা বুঝতেও পারছো না যে পুরো বইটাই পড়াচ্ছি, ঠিক আছে? বুঝতে পেরেছো? পুরো বইটাই আমি পড়াচ্ছি তোমাকে, তুমি হয়তো বা ধরতেও পারছো না,
মনে করছো যে এই এত সহজ টপিক, অ্যাকচুয়ালি টপিকগুলো সহজ, তুমি যখন পড়তে যাও মনে হয় অনেক বড়, তাই না? কিন্তু দেখো টপিকগুলো যখন তুমি ভাগ করে নিচ্ছ, কি কি পড়তে হবে জানো, ঠিক আছে, কি কি পড়তে হবে জানো, তখন কিন্তু দেখবা কি, তখন দেখবা যে হচ্ছে তোমার জন্য এগুলো কি, এগুলো উত্তর করা আরো সহজ হয়ে যাচ্ছে। ওকে, এগুলো উত্তর করা আরো সহজ হয়ে যাচ্ছে। সো এই কারণে টপিক ওয়াইজ হচ্ছে ভালো মতো পার্ট পার্ট করে দিচ্ছি ক্লাসগুলোতে, এগুলো অনুযায়ী পড়া শুরু করো, দেখবো হচ্ছে পরবর্তীতে উত্তর করতে আরো ইজি হবে। ওকে, ওকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? ওকে, তো চলো আমরা সামনের দিকে আগাই। ঠিক আছে, সামনের দিকে আগাই, আসো। অপারেশন, এই যে দেখেছো, মানে প্রশ্ন বলার আগেই দেখো, আগের প্রশ্ন বললাম আমরা দায়িত্ব, পরের প্রশ্নে চলে আসছে দায়িত্বের কথা, যে অপারেশন সার্চলাইট অনুযায়ী ঢাকা শহরে গণহত্যার মূল দায়িত্ব কাকে দেওয়া হয়। ঢাকা শহরে গণহত্যার দায়িত্বটা অ্যাকচুয়ালি কাকে দেওয়া হয়, ঠিক আছে? এটা উত্তর নাই ফাইজা, দিনে কত ঘন্টা পড়বা এটার কোনো উত্তর নাই। যেমন ধরো তোমার হয়তো বা 2 ঘন্টা লাগতে পারে, অনেকের হয়তো বা 1.5 ঘন্টা লাগবে, অনেকের হয়তো বা 3 ঘন্টা লাগতে পারে, বাট যেটা শুরু করবা, ঠিক আছে, যেই টপিকটা পড়া শুরু করবা সেটা শেষ না করা পর্যন্ত উঠবা না। ওকে, একদম শেষ করে তারপর হচ্ছে আরেকটা টপিকে যাবা। যেটা পড়া শুরু করেছো লাগলে মাঝখানে ব্রেক নিতে পারো, বাট সেই টপিকটা শেষ না করে নতুন অন্য কিছু শুরু করতে যাও না। ওকে, ওকে, চলো এবার বলো অপারেশন সার্চলাইট অনুযায়ী ঢাকা শহরে গণহত্যার মূল দায়িত্ব কাকে দেয়া হয়। ঢাকা শহরে গণহত্যার মূল দায়িত্ব কাকে দেয়া হয় বলো তো? অনেকেই বলছো অপশন এ, আবার অনেকেই বলছো অপশন সি, ইয়াহিয়া খান, রাউ ফরমান আলী। ইয়াহিয়া খান কি দায়িত্ব দিয়েছে, ইয়াহিয়া খানকে কি হচ্ছে দায়িত্ব দেয়া হয়েছিল, ঢাকা শহরে গণহত্যার মূল দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল? শিওর? যারা যারা অপশন এ বলছো, এখন একজনের কাছ থেকে দেখলাম তাসনিম বলছো অপশন বি, টিক্কা খান। ওকে, তোমরা কি হচ্ছে মেইন বইটা তোমাদের সাথে আছে, একটু দেখো তো মেইন বইটা, এই যে মেইন বই, মেইন বইটা যদি একটু দেখো ভাইয়া ভালো মতো, তাহলে কি দেখতে পারবা জানো? এই যে দেখো, শুরুতে দেয়া আছে অপারেশন সার্চলাইট অনুযায়ী ঢাকা শহরে গণহত্যার মূল দায়িত্ব দেওয়া হয় পাকিস্তানি বাহিনীর মেজর জেনারেল রাও ফরমান আলীকে। ওকে, ঢাকা শহরে গণহত্যার মূল দায়িত্ব দেওয়া হয় রাও ফরমান আলীকে। সো অপশন সি হচ্ছে সঠিক উত্তর। যারা এ বি ডি বলছো, একটাও সঠিক উত্তর না, সো এগুলোতে কনফিউজড হও না, ঠিক আছে? অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, মেজর জেনারেল রাও ফরমান আলী। ওকে, অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তোমাদের এক একজনের নামগুলো আমি আসলে যে পড়বো অবাক হয়ে যায়। একজনের নাম হচ্ছে কিম বিশ, এটা কেমন নাম আমি জানি না। ফেসবুকে তোমরা তো যা মন চায় টেবিল চেয়ার এক এক ধরনের নাম দিয়ে রাখো, ঠিক আছে? তো উত্তরে যখন বলি যে হচ্ছে পরবর্তীতে বলো না ভাই আমার নাম তো এইটা না, আমার নাম হচ্ছে এইটা, তাহলে নিজের নামটা দাও ভাই, ঠিক আছে? আরেকজনের চেয়ার টেবিলের নাম দিয়ে কি হচ্ছে লাভ কি বলো তো? এই যে তোমার নাম পড়তে যাচ্ছি, এখন হচ্ছে উত্তর নাম কিন্তু পড়তে পারছি না, ঠিক আছে? যাই হোক, তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কি, রাও ফরমান আলী। ওকে, পরের প্রশ্ন চলে যাই। মুজিবনগর সরকার, সো এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট, মুজিবনগর সরকার। সো আসো দেখি মুজিবনগর সরকার বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে, ঠিক আছে? মুজিবনগর সরকার বলতে কি বোঝানো হচ্ছে, আসো একটু দেখি। এই অংশটা আমাদের সৃজনশীলও আসতে পারে, যে অস্থায়ী সরকার, ঠিক আছে? অস্থায়ী সরকার, আসো দেখি, যাই একটু আমরা বইয়ে চলে যাই। এই যে আমাদের মেইন বই, মেইন বইটা খুললেই হচ্ছে দেখতে পাবা যে হচ্ছে আমাদের মুজিবনগর সরকার বা হচ্ছে অস্থায়ী সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কথা বলা হচ্ছে, ঠিক আছে? এই যে দেখো মুজিবনগর সরকার, ঠিক আছে, মুজিবনগর সরকারের কথা বলা হচ্ছে। সো মুক্তিযুদ্ধের প্রস্তুতি এবং অস্থায়ী সরকার গঠন। সো এই যেই প্রশ্নটা, এই প্রশ্নের জন্য কিছু জিনিস জানতে হবে তোমাকে, ঠিক আছে? অস্থায়ী যে সরকার ছিল, সেই সরকারে কারা কারা ছিলেন, নাম প্লাস
মন্ত্রী, কোন মন্ত্রী ছিলেন তারা, ঠিক আছে, কারা কারা ছিলেন, এই অস্থায়ী সরকারের হচ্ছে কাজ কি, এই অস্থায়ী সরকারের কাজ কি, এর পাশাপাশি এগুলো এই অস্থায়ী সরকারকে হচ্ছে শপথ বাক্য পাঠ করান কে, এই অস্থায়ী সরকার আমাদের বিদেশে সমর্থন আদায়ে কি ভূমিকা রাখে, ঠিক আছে। সো এই বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, দেখো আমি যা যা আছে সব কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে, যা যা আছে সব বলে দিচ্ছি। সো এর পরেও যদি পড়াশোনা না করো তাহলে ভাই আর কিন্তু আর কিছু করার নাই, ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, ক্লিয়ার? এখন ক্লাসের এই মাঝখানে যারা যারা এইমাত্র জয়েন করেছো, ঠিক আছে, যারা যারা এইমাত্র জয়েন করেছো তাদের উদ্দেশ্যে বলছি ভাইয়া, তাদের উদ্দেশ্যে বলছি, সো যারা যারা লেটে জয়েন করে ফেলেছো তোমাদেরকে বলছি যে এই যে বৃত্তি পরীক্ষার প্রস্তুতি কোর্স, ঠিক আছে, বৃত্তি পরীক্ষার প্রস্তুতি কোর্স, এই প্রস্তুতি কোর্সে শুধুমাত্র একা ক্লাস করলেই কিন্তু হবে না, ঠিক আছে, একা ক্লাস করলেই কিন্তু হবে না, সবাইকে নিয়ে একসাথে কিন্তু ক্লাসটা করতে হবে। সো এই কারণে বলছি তোমাদের ফ্রেন্ডরা যারা এখনো জয়েন করে নাই তাদেরকে কমেন্টে হচ্ছে ছোট্ট করে একটা মেনশন দিয়ে বলো ক্লাস করছে কিনা, দেখো যে তোমার ফ্রেন্ড ফাঁকিবাজি করছে কিনা, ঠিক আছে। এনায়েত আমাকে থ্রেট দিচ্ছে যে ভাইয়া আমার নাম না নিলে ক্লাস করব না, ক্লাস না করলে আমার কি হবে বলো তো, ক্ষতি হবে কিন্তু তোমার, আমার কিছুই হবে না, ঠিক আছে। সো নাম পড়ার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ক্লাসে মনোযোগ দেওয়া, ঠিক আছে। আর ক্লাসটা যারা যারা এখনো শেয়ার করো নাই দ্রুত হচ্ছে শেয়ার করে রাখো, যেন হচ্ছে পরবর্তীতেও বৃত্তি পরীক্ষার আগে যখন আরেকবার দরকার হবে ক্লাসটা দেখার, পরেও ক্লাসটা দেখতে পারো, ঠিক আছে। চলো সামনের দিকে আগাই। সো মুজিবনগর সরকারের কার্যক্রমকে তোমরা সবাই জানো, আমরা একটু আগে দেখলাম কয়টা ভাগে ভাগ করা হয়েছিল বলো তো, আমাদের দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বেসামরিক, একটা হচ্ছে সামরিক, ঠিক আছে, দুই ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে আমাদের বেসামরিক, একটা হচ্ছে আমাদের সামরিক। ওকে, এরপর এরপর আমরা মুক্তিযুদ্ধে একদম মেইন মুক্তিযুদ্ধে চলে যাব। মেইন মুক্তিযুদ্ধ বলতে মুক্তিযুদ্ধের যে টাইম লাইনটা, সেই টাইম লাইনে কি হয়েছিল, কিভাবে মুক্তিযুদ্ধ সম্পন্ন হয়েছিল এইটা সম্পর্কে জানবো, ঠিক আছে, এটা সম্পর্কে জানবো। গণিত ক্লাস তুমি যদি জানতে চাও সিফাত 10 মিনিট স্কুলের আমাদের পেজেই হচ্ছে দেয়া আছে, রুটিনটা কাইন্ডলি দেখে নাও, ঠিক আছে। ক্লাসের মাঝখানে কেউ হচ্ছে অন্য চিন্তা করবা না, যখন তুমি অন্য চিন্তা করবা ক্লাসের মাঝখানে তখন দেখবে কোনো পড়াতেই মন বসবে না, ওই ক্লাসটাও করা হবে না, এটা তো করা হচ্ছেই না ভালো মতো, ঠিক আছে। তো ক্লাসে মনোযোগ দাও। ওকে, আচ্ছা। তো মুক্তিবাহিনীর চিফ অফ স্টাফ, চিফ অফ স্টাফ, এই যে আমাদের বলা হলো যে দুইটা ভাগে ভাগ করা হলো, এই দুইটা ভাগে ভাগ করার পর হচ্ছে মুক্তিযুদ্ধ চালানোর জন্য তো অ্যাকচুয়ালি প্রধান একজন লাগবে, তাই না, একজন প্রধান লাগবে যে হচ্ছে আমাদেরকে কি ডিরেকশন দিবে যে কিভাবে যুদ্ধ করতে হবে। সো তখন আমাদের মুক্তিযুদ্ধে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে আমাদের প্রধান সেনাপতি কে ছিলেন বলতো, MAG, কর্নেল MAG ওসমানী। আর চিফ অফ স্টাফ ছিলেন আমাদের কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রব, এবং ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন গ্রুপ ক্যাপ্টেন AK খন্দকার। এই তিনটা নামই খুবই 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 ইম্পর্টেন্ট, একটু ভালো মতো দাগ দিয়ে নাও। তিনজনের নাম, প্রধান সেনাপতি, চিফ অফ স্টাফ, ডেপুটি চিফ অফ স্টাফ। আমি আবারও লিখে দিই, প্রধান সেনাপতি, ডেপুটি
চিফ অফ স্টাফ। ওকে, ক্লিয়ার? এই তিনটা জিনিস ভালো মতো জানতে হবে। ওকে, সো কে ছিলেন তো তোমরা জানো, এই তোমাদের দেখিয়ে ফেলেছো। সঠিক উত্তর অপশন বি, কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রব। ঠিক আছে, কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রব। আর যেহেতু এই অংশে এসেই পড়েছি, একটু ভালো মতো হচ্ছে দেখাই দিই আরো কিছু বিষয়। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আমাদের পুরো বাংলাদেশকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, যেগুলোর নাম দেওয়া হয় সেক্টর। ঠিক আছে, ওকে, যেগুলোর নাম দেওয়া হয় সেক্টর। আমি তাড়াতাড়ি পড়াবো না ভাইয়া, ঠিক আছে? এই যে বললা দীপাঞ্জনা পিউ যে একটার পর একটা প্রশ্ন তাড়াতাড়ি দিলে, একটার পর একটা প্রশ্ন দিলে তোমাদেরকে তো আমি বুঝাইতে পারবো না যে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, টপিক ওয়াইজ কোনগুলো পড়তে হবে। সো শুধুমাত্র তাড়াতাড়ি পড়লেই হবে না, সেটা বুঝে পড়তে হবে। ঠিক আছে, বুঝে পড়তে হবে। হ্যাঁ মোহনা, তোমাদের বিজিএস এর সবগুলো ক্লাস আমিই নিব। ওকে, আচ্ছা, সো যে অংশে ছিলাম যে আমাদের পুরো বাংলাদেশকে 11টা সেক্টরে ভাগ করা হয়। সো এই 11টা সেক্টরের মধ্যে কিছু সেক্টর আছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো তোমাদের যখন রেগুলার ক্লাস হয়েছে, ঠিক আছে, যারা যারা আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্ট আছো, আমি ক্লাসে যেহেতু রেগুলার ক্লাসে হচ্ছে তোমাদের ম্যাপ ওয়াইজ কিন্তু আঁকা শিখিয়ে দিয়েছিলাম যে কোন অংশটা কোন সেক্টরের, সহজে বোঝার ট্রিক্সও দেখা দিয়েছিলাম। সো এখন তো আর অতটা সময় নাই যে আমরা আলাদাভাবে পড়বো। সো এই জায়গায় কয়েকটা সেক্টর ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট যে সেক্টরটা সেটা হচ্ছে সেক্টর নাম্বার 10। ঠিক আছে, 10টা কেন ইম্পর্টেন্ট? কারণ এই যে 10 নাম্বার সেক্টর, এই 10 নাম্বার সেক্টর কি ছিল জানো? 10 নাম্বার সেক্টরটা ছিল বেসিক্যালি হচ্ছে আমাদের কি বলো, নৌ কমান্ডো, সমুদ্র উপকূলীয় অঞ্চল এবং অভ্যন্তরীণ নৌপথ। সো এই যে নৌপথগুলা কোন সেক্টরের অধীনে ছিল? সেটা হচ্ছে 10 নাম্বার সেক্টর। ওকে, 10 নাম্বার সেক্টর। সো যেই কাজটা করতে পারো, একটা সহজ টেকনিক শিখাই দিই। এখন তো আসলে পুরো অনলাইন ব্যাচের ওই ক্লাসটা করানো সম্ভব না, তোমাদেরকে একটা সহজ টেকনিক শিখাই দেই। এই ম্যাপটা দেখবা, ঠিক আছে, সময় নিয়ে, এখন না, সময় নিয়ে দেখবা। ওকে, সময় নিয়ে দেখবা। তোমরা সেক্টরের নাম ভুলে যাও, সেক্টর দেখার দরকার নাই। বাংলাদেশের ম্যাপটা দেখে কোন অঞ্চলে কি আছে, যেমন ধরো আমি চোখ বন্ধ করলেই কল্পনা করতে পারি বাংলাদেশের উপরে নিচে উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে কি আছে। তো তোমরাও আগে হচ্ছে বিভাগের নামগুলা দেখবা, বিভাগগুলা কোন জায়গায়, ঢাকা কোন জায়গায়, ময়মনসিংহ কোন জায়গায়, সিলেট কোন জায়গায়, চট্টগ্রাম কোন জায়গায়, রাজশাহী কোন জায়গায়, এই অংশগুলো দেখবা। দেখার পর ওই বিভাগের সবচাইতে গুরুত্বপূর্ণ 5টা জেলার নাম দেখবা। এরপর মিলায় দেখো যে যখন তুমি এখানে তাকিয়ে আছো, বিভাগের নামগুলো জানো যে মাঝখানে ঢাকা, উপরে ময়মনসিংহ, তার ডান পাশে হচ্ছে সিলেট, নিচে চট্টগ্রাম, এভাবে যখন দেখবা, চিন্তা করবা, তখন দেখো নিচে চট্টগ্রাম মানে কি, দেখো তো নিচে 1 নাম্বার। সো 1 নাম্বার সেক্টরে কি থাকবে বলো তো? 1 নাম্বার সেক্টরে এই যে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ফেনী। সো বুঝতেই পারছো যে যখন তুমি জাস্ট বিভাগের নামগুলো দেখবা এবং একই সাথে তখন সেক্টরের নামগুলো দেখবা, তখন বোঝা সহজ। সেক্টরের নামগুলো দেখো খুবই ইজি, নিচ থেকে উপরের দিকে গিয়েছে, 1 2 3 4 5। ঠিক আছে, 1 2 3 4 5, ডান পাশে নিচ থেকে উপরের দিকে, এরপর বাম পাশে উপর থেকে নিচের দিকে, 6 7 8 9 10। দেখো ডান পাশে নিচ থেকে উপরে 1 2 3 4 5, 6 7 8 9 10, আমাদের মাঝখানেরটা হচ্ছে 11। শেষ। খুব সহজ না? খুবই সহজ। আমি হচ্ছে যদি আমাদের রেগুলার ক্লাস হতো আমি হচ্ছে তোমাদেরকে এখন একে পুরোটা বুঝাতাম, বাট সহজে পড়ার ট্রিক্সটা কিন্তু দেখাই দিলাম। ওকে, আসো এবার হচ্ছে সামনের দিকে আগাই। এখন এই যে 10 নাম্বার সেক্টর পড়ালাম, ঠিক আছে, এই যে 10 নাম্বার সেক্টর পড়ালাম, সো এই 10 নাম্বার সেক্টরের অধীনে কি কি ছিল? অধীনে কি কি ছিল? নৌ কমান্ডো, সমুদ্র উপকূলীয় অঞ্চল, অভ্যন্তরীণ নৌপথ। আমরা দেখলাম কোনটা কোনটা ছিল বলো তো দেখি, এটা উত্তরটা দাও দেখি, কোনটা কোনটা ছিল? এটা এটা হচ্ছে 8ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার কোর্সের ক্লাস। ঠিক আছে, বুঝতে পেরেছো?
ভেরি গুড, ইতিমধ্যে উত্তর পেয়ে গিয়েছি। কয়েকজনের উত্তর বাদে বাকি সবার উত্তরই ঠিক হয়ে গিয়েছে। ভেরি গুড, অপশন ডি সঠিক উত্তর। 1, 2, 3 সবগুলা নৌ কমান্ডো, সমুদ্র উপকূলীয় অঞ্চল, অভ্যন্তরীণ নৌপথ সবগুলা এইমাত্র আমরা দেখলাম। ঠিক আছে, তো এটা সময় নিচ্ছি না। এই জায়গায় হচ্ছে তোমাদের সেক্টরের নামগুলো একটু ইম্পর্টেন্ট ভাইয়া, ভালো মতো দেখবে। আগে বললাম 10 নম্বর সেক্টরটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং ঢাকা কোন সেক্টরের অধীনে, চট্টগ্রাম কোন সেক্টরের অধীনে, এগুলো একটু ভালো মতো দেখবা। ঠিক আছে, এখন বলো মার্ক টালি অ্যাকচুয়ালি কে ছিলেন? বলো, এই প্রশ্নটা ঢাকা বোর্ডে আসছিল। তো বলো দেখি, মার্ক টালি কে ছিলেন? কবি, সঙ্গীত শিল্পী, সাংবাদিক নাকি মুক্তিযোদ্ধা? কবি, সঙ্গীত শিল্পী, সাংবাদিক নাকি মুক্তিযোদ্ধা? মার্ক টালি অ্যাকচুয়ালি কে ছিলেন? বলো দেখি, মার্ক টালি কে ছিলেন? বলো দেখি, কে বলতে পারবা? আমি একটু সরে যাই, তোমরা অনেকে স্ক্রিনশট নিতে যাচ্ছ, নাও, কোনো সমস্যা নাই। সো আমাকে বলো যে মার্ক টালি অ্যাকচুয়ালি কে ছিলেন, বলো দেখি। ওয়েট করছি তোমাদের কমেন্টে, দেখি কে কে সঠিক উত্তর দিতে পারো। আসলে বইয়ে যাই একটু, অনেকে বলছো অপশন ডি, অনেকে বলছো সি, অনেকে বলছো বি। দেখি কি লিখা বইয়ে আমাদের। সো এই জায়গায় আরো কিছু জিনিস একটু দেখবা, আমি একটু বলে দিই ভাইয়া, ঠিক আছে? যে তোমাদের ব্রিগেড ফোর্স, ব্রিগেড ফোর্সের অংশটা একটু দেখবা, এবং একই সাথে এই যে আমাদের তিনজন আমাদের আমাদের যে হচ্ছে ব্রিগেডগুলোর অধিনায়ক, তাদের নাম দিয়ে হচ্ছে 3টা ব্রিগেড ছিল। সো ওই 3টা ব্রিগেডের নাম একটু দেখবা, যে হচ্ছে কি জেড ফোর্স, এস ফোর্স এবং কে ফোর্স। কে তে হচ্ছে এই যে খালেদ মোশাররফ, জেড তে দিয়ে হচ্ছে জিয়াউর রহমান জেড ফোর্স, এবং এস দিয়ে হচ্ছে শফিউল্লাহ। সো এই হচ্ছে 3টা ফোর্সের নাম দেখবা, এবং একই সাথে সবচাইতে ইম্পর্টেন্ট, মুক্তিযুদ্ধের নিয়মিত এবং অনিয়মিত বাহিনী। সো এখান থেকে প্রশ্ন আসতে পারে, নিয়মিত বাহিনী এবং অনিয়মিত বাহিনী বলতে কি বোঝায়? ঠিক আছে, এবং এদের মধ্যে এই নিয়মিত বাহিনীর মধ্যে কারা কারা ছিল, অনিয়মিত বাহিনীর মধ্যে কারা কারা ছিল, এই দুইটা অংশ একটু ভালো মতো দেখবা। এটা 3rd চ্যাপ্টার, ঠিক আছে, 3rd চ্যাপ্টার। ওকে, সো আসো, এই অংশগুলো দেখার পর এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে, সেটা হচ্ছে আঞ্চলিক বাহিনীর হচ্ছে অংশটা থেকে। সো আঞ্চলিক বাহিনীগুলো যেভাবে নোট করবা সেটা হচ্ছে যে টাঙ্গাইল লিখবা, ঠিক আছে, টাঙ্গাইল লিখবা। তারপর কোন বাহিনী ছিল বাহিনীর নাম লিখবা। তারপর হচ্ছে ধরো বরিশাল, গোপালগঞ্জ, এভাবে লিখবা, লিখে কোন বাহিনী ছিল বাহিনীর নামটা লিখবা, এভাবে লিখে নোট করে ফেলবা একটা ছকের মতো, তাহলে পড়তে ইজি হবে। ঠিক আছে, পড়তে ইজি হবে। আসো দেখি সামনের দিকে আগাই। এরপর একটা খ নাম্বারের প্রশ্ন আসতে পারে, লিখে ফেলো, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধে হচ্ছে মুক্তিযুদ্ধে নারীর অবদান। ঠিক আছে, মুক্তিযুদ্ধে নারীর অবদান, এটার উত্তর কোথায় পাবা? এইটার উত্তর পাবা হচ্ছে আমাদের এই যে বইয়ের এই অংশটাকে, নারীর অবদান, এই অংশটাতে এই উত্তর পেয়ে যাবা। ওকে, এরপর তোমরা হচ্ছে বিভিন্ন দেশি বিদেশি সহায়তা দেখবা। এই অংশটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই যে প্রবাসে বাঙালিদের ভূমিকা ও কূটনৈতিক তৎপরতা, এটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য, এই অংশটা হচ্ছে ইম্পর্টেন্ট। সিকিউ এসকিউ আসতে পারে, বাট এমসিকিউর জন্য এই অংশটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এই জায়গাগুলোতেই তোমরা হচ্ছে কি, তোমরা হচ্ছে সবচেয়ে বেশি প্রশ্ন পাবা এই অংশগুলো থেকে। বহির্বিশ্বের ভূমিকা, সৃজনশীলে আসতে পারে একটা দেশের নাম দিয়ে, সেই দেশটা কোন দেশ ছিল, তারা কি ভূমিকা রেখেছিল। এই যে ভারত, তারপর আমাদের সোভিয়েত ইউনিয়ন থাকবে। সো এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে আবারও বলি, এই যে অংশটা মুক্তিযুদ্ধে দেশীয় বিদেশি সহযোগিতা, এখান থেকে প্রচুর প্রশ্ন আসবে। বহির্বিশ্বের ভূমিকা, এই বহির্বিশ্বের ভূমিকাতে
বহির্বিশ্বের ভূমিকাটা কিন্তু আমাদের সিকিউ এর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। সিকিউ এর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, আবারও বলছি সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, ক্লিয়ার? তো এটা একটু ভালো মতো দেখবা। আসো, মার্ক টালি ছিলেন একজন সাংবাদিক। আগের প্রশ্নের উত্তর যেটা দিয়েছিলাম, মার্ক টালি ছিলেন একজন সাংবাদিক। সো এই চ্যাপ্টারের শেষ এমসিকিউটা দেখি যে 1971 সালে সামরিক ও বেসামরিক মিলে মোট কতজন পাকিস্তানি আত্মসমর্পণ করে। সো নাম্বারটা ইম্পর্টেন্ট, 82,520, 87,763, 89,827 নাকি 93,000। সো অ্যাকচুয়াল অ্যামাউন্টটা তো এখানে বলতে পারবো না, বাট সো যেটা যেখানে হচ্ছে উত্তর দিতে পারবো সেটা হচ্ছে প্রায়। প্রায় কোন নাম্বারটা সবচাইতে সঠিক, কাছাকাছি অ্যাকচুয়ালি। 1971 সালে সামরিক ও বেসামরিক মিলে মোট কতজন পাকিস্তানি আত্মসমর্পণ করেছিল? বলো দেখি উত্তরটা কি হবে। এটা উত্তরটা বলো তো, আমি হচ্ছে মাঝখান দিয়ে আরো কিছু প্রশ্ন দেখাই দিই। ঠিক আছে, প্রশ্ন দেখাই দিই। জানতে চাও? জানতে চাইলে দেখাবো, আর না হলে দেখাবো না, যে হচ্ছে ইম্পর্টেন্ট কোনগুলা। যদি জানতে চাও তাহলে দেখাবো। সো এই যে সোভিয়েত ইউনিয়ন, তারপর যুক্তরাষ্ট্র, ঠিক আছে, যুক্তরাষ্ট্র কিন্তু আমাদের বিপক্ষে ছিল। ঠিক আছে, এই অংশটা একটু দেখবা যে পাকিস্তানি সরকারকে তারা সহায়তা করেছিল। সো এই জায়গায় একটা অংশ ইম্পর্টেন্ট আমি একটু দেখাই দেই, সেটা হচ্ছে এই যে ভারত মহাসাগরে তারা কিন্তু সপ্তম নৌবহরটা তাদের পাঠিয়েছিল। ঠিক আছে, সপ্তম নৌবহর পাঠায়, তখন সোভিয়েত ইউনিয়ন আমাদের হেল্প করার জন্য তারাও পাল্টা একটা নৌবহর পাঠায়। ঠিক আছে, যে 7 ফ্লিট যেটা, তারা কিন্তু সেটা পাঠিয়েছিল। সো এই অংশ দেখার পর এই যে খ নাম্বার এবং শর্ট কোশ্চেনের জন্য একটা অংশ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও সাংবাদিক। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও সাংবাদিক, বুঝতে পেরেছো? এই অংশটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো? ওকে, ক্লিয়ার সবাই? ওকে, আসো এবার দেখি সামনের দিকে আগাই। এরপর মূলত আমাদের চূড়ান্ত যুদ্ধ রয়েছে। এই যুদ্ধের অংশটা থেকে এমসিকিউ আসতে পারে। এবং লাস্টলি যেটা দেখবা যে হচ্ছে আমাদের যৌথ বাহিনীর শেষ যুদ্ধ। সো যৌথ বাহিনী কবে গঠিত হয়, কিভাবে গঠিত হয়, কারা ছিলেন, এই অংশটা একটু দেখবা। এবং সবার শেষে যে পাকিস্তানিরা আমাদের এই যে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। ঠিক আছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, বুদ্ধিজীবীদের যে হত্যা করেছিল সেই অংশটা একটু দেখবা ভাইয়া। বুদ্ধিজীবীদের যে হত্যা করেছিল সেই অংশটা একটু ভালো মতো দেখবা। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমি কিন্তু টপিক বলে দিচ্ছি। অনেকের কাছে বলতে পারো যে হচ্ছে ভাইয়া সবই তো পড়াচ্ছেন, সবই তো পড়াতে হবে। ঠিক আছে, সব না পড়লে হচ্ছে কিভাবে উত্তর করবা? তো এই কারণে বলছি যে টপিক আলাদা করে দিচ্ছি, অনেক কিছু তোমাদেরকে বলে দিচ্ছি। অনেক কিছু আছে যে হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, অনেক কিছু আছে সিকিউর জন্য ইম্পর্টেন্ট। সো সেই ওয়াইজ আলাদা আলাদা করে কিন্তু বলে দিচ্ছি। ঠিক আছে, এক কথায় সব পড়তে হবে তো অবশ্যই, কারণ তুমি শর্টকাটে পড়লে কেন হচ্ছে তুমি বৃত্তি পাবা বলো? বাট তোমাকে আমি পুরো পড়াটা গুছিয়ে দিচ্ছি যে কিভাবে পড়বা, সহজে কিভাবে পড়বা। ওকে, বৃত্তি পাওয়া যদি এতই সহজ হতো তাহলে তো সবাই বৃত্তি পেয়ে যেত, তাই না? সো আসো লাস্ট অংশটা, পাক বাহিনীর আত্মসমর্পণ। সো সেখানে যৌথ যৌথ বাহিনীর পক্ষে কারা ছিলেন, বাংলাদেশের পক্ষে কারা ছিলেন, এবং একই সাথে পাকিস্তানিদের পক্ষে কারা ছিলেন সেটা একটু দেখবা। ঠিক আছে, এই যে লেফটেন্যান্ট জেনারেল এ এ এ কে নিয়াজি, তারপর হচ্ছে আমাদের মুক্তিবাহিনীর পক্ষে ছিলেন হচ্ছে উপপ্রধান সেনাপতি গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার, এবং যৌথ বাহিনীর পক্ষে ছিলেন জেনারেল জগজিৎ সিং অরোরা। ওকে, সো এবার উত্তরটা দাও। এটা উত্তর কি হবে? ঠিক আছে, এটা উত্তরটা হচ্ছে আমাদের প্রায় 93,000 সৈন্য আত্মসমর্পণ করেছিল। ঠিক আছে, আত্মসমর্পণ করেছিল। সো এই জায়গায় কিছু টপিক আমি একটু বলে দিই। ঠিক আছে, সিকিউর জন্য একটু ভালো মতো অবশ্যই দেখবা। সেটা হচ্ছে বিভিন্ন দেশের অবদান, অস্থায়ী সরকার,
এরপর যেটা দেখবা সেটা হচ্ছে আমাদের বিভিন্ন বাহিনীর অবদান, নিয়মিত অনিয়মিত যেগুলো রয়েছে। সো এগুলো হচ্ছে সিকিউর জন্য একটু ভালো মতো দেখবা, ঠিক আছে? সিকিউর জন্য দেখবা, সব পড়তে হবে, আবারও বলছি সবই পড়তে হবে, ঠিক আছে? সো তোমাকে যেটা করতে হবে যে এই অংশগুলো একদম আগে ভালো মতো কমপ্লিট করে ফেলতে হবে। আগে দেখতে হবে যে এগুলো তুমি ঠিকঠাক মতো পারো কিনা, একদম ফুল মনোযোগ দিয়ে এগুলো কমপ্লিট করতে হবে। এরপর বাকি সবগুলো দেখবা, ঠিক আছে? বাকি সবগুলা দেখবা। আর যে যে হচ্ছে বলতেছো যে একজন সাইমন যে কার কার ক্লাস করতে ভালো লাগে না, সমস্যা নাই, সবারই ভালো লাগে তুমি বাদে। সো তোমার যদি ভালো না লাগে সমস্যা নাই, তুমি হচ্ছে চলে যেতে পারো, কোনো সমস্যা নাই। কারণ ক্লাসে যদি হচ্ছে মনোযোগ না দাও ভাইয়া, তোমারই হচ্ছে লস হবে, ঠিক আছে? সো এই জিনিসটা বুঝতে পারাটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে হচ্ছে তুমি যদি ক্লাস না করো তোমার কিন্তু তোমারই ক্ষতি হবে। এবং দেখো যে হচ্ছে তুমি আরো আর অন্যদেরকে হচ্ছে ইনফ্লুয়েন্স করছো যে হচ্ছে কার কার ভালো লাগে না ক্লাস করতে বা হচ্ছে পড়াশোনা করতে, দেখবা অনেকেরই হচ্ছে ভালো লাগে না। কারণটা কি? কারণ মনে করো যে হচ্ছে এটা করলে আসলে কি পাবো, কি লাভ হবে। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখো তো, তুমি যদি একটু এফোর্ট দাও, একটু মনোযোগ দাও, বেশি না একটু, কয়দিন আছে আর মাত্র কয়েকদিনই আছে। সো একটা মাসই তো, এক মাসও কমপ্লিটলি এক মাস না, এক মাসেরও অনেক কম। সো অর্ধেকটা মাস যদি একটু কষ্ট করো, এরপর যখন বৃত্তির রেজাল্টটা দিবে, সবাই যখন হচ্ছে তোমার অনেক প্রশংসা করবে, সবাই যখন দেখবা যে তোমাকে নিয়ে হচ্ছে অনেক কথাবার্তা বলছে, তখন দেখবা যে হচ্ছে তোমার নিজের কাছে অনেক ভালো লাগছে, তখন আরো পড়ালেখার প্রতি ইন্টারেস্ট আরো বেড়ে যাবে। সেই কারণে বলছি জাস্ট কয়েকটা দিন একটু এফোর্টটা দাও, ঠিক আছে? কয়েকটা দিন একটু এফোর্টটা দাও, তাহলেই হচ্ছে দেখবা অনেক ভালো রেজাল্ট করতে পারছো ইনশাল্লাহ, ঠিক আছে? স্পেশালি বিজিএস এ, কারণ বিজিএসটা হচ্ছে তোমার বৃত্তি পাওয়া না পাওয়া অনেকটাই নির্ভর করবে। কারণ বাকি সাবজেক্টগুলো 100 মার্কের সবাই দেখবা অনেক বেশি পরিমাণে পড়তেছে, বিজিএসটা দেখবা সবাই সবাই একটু কম গুরুত্ব দিচ্ছে। এবং এইটার কারণেই দেখবা যে হচ্ছে বৃত্তি পরীক্ষায় বৃত্তি পাওয়া না পাওয়া অনেকটা নির্ভর করবে, ঠিক আছে? ওকে, এবার আসো শর্ট কোয়েশ্চেন যেগুলো ছিল, যে 1970 সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন সম্পর্কে লিখো। ওই যে আমরা শুরুতে পড়ে আসছি যে প্রথম যে নির্বাচন, সাধারণ নির্বাচন, সেখানে কারা জয়লাভ করেছিল? আমাদের আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে। কিন্তু ইয়াহিয়া খান তখন ওই যে তাদেরকে ক্ষমতা হস্তান্তর করতে দেয় নাই, ষড়যন্ত্র শুরু করে, আমাদের অধিবেশনগুলো স্থগিত করা শুরু করে। এগুলোর মাধ্যমে আমাদেরকে ক্ষমতা হস্তান্তর করতে দেয় নাই, ক্ষমতা আমাদের হাতে তুলে দেয় নাই, ঠিক আছে? বুঝতে পেরেছো? এরপর এটার উত্তরই তোমাদের দিয়ে দিয়েছি ভাইয়া, এগুলো সবগুলো উত্তর এখন পেয়ে যাবো। অপারেশন সার্চ লাইট বলতে কি বোঝায় বলেছি, যে আমাদের 1971 সালের 25শে মার্চ পাক বাহিনী যে আমাদের উপর নির্মম হত্যাকাণ্ড চালিয়েছিল, সেটাই হচ্ছে আমাদের কি অপারেশন সার্চ লাইট। সো তখন ঢাকা শহর সহ অন্যান্য সারা দেশব্যাপী হচ্ছে তারা হত্যাযজ্ঞ চালায়। এবং একই সাথে এই প্রশ্নের উত্তর করতে গেলে, আচ্ছা প্রশ্নের উত্তর কিভাবে করতে হয় সেটা একটা টেকনিক শিখে আসো। 3 নাম্বার টিপস, প্রশ্নের উত্তর কিভাবে করব বিজিএস এ, ঠিক আছে? ধরো ম্যাক্সিমাম কোশ্চেনই বিজিএস এ দেখবা যে হচ্ছে বোঝাচ্ছে বলতে কি বোঝায় এটা ব্যাখ্যা করো, তাই না? এই টাইপের দেখবা বিজিএস এর কোশ্চেনগুলো সাধারণত এরকম হয় যে বলতে কি বোঝায় বা ব্যাখ্যা করো। ওকে, সো এখন এই জায়গায় ভাইয়া, এই জায়গায় কিভাবে অ্যাকচুয়ালি উত্তর করবা? প্রথমত প্রথমত তোমার সংজ্ঞা, প্রথমত তোমার যদি কোনো সংজ্ঞা থাকে সংজ্ঞাটা দিবা। যেমন দেখো অপারেশন সার্চ লাইট বলতে কি বোঝায়, সংজ্ঞাটা দিলা। এরপর এরপর ওইটার সাথে জড়িত যদি কোনো ব্যক্তি
বা সংগঠন বা এটার সাথে রিলেভেন্ট যদি কোনো হিস্টোরি থাকে বা হচ্ছে কোনো যদি ঘটনা থাকে সেগুলো অ্যাড করবা। এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফুল মার্কস পাওয়ার আরো একটা ইম্পর্টেন্ট তোমাদের পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে ইনফরমেশন অ্যাড করা। এই প্রশ্নটায় আমি ইচ্ছা করে একটা ইনফরমেশন আমি গ্যাপ দিয়ে রেখেছি। দেখো 25শে মার্চের কথা বলেছে, ভেরি গুড, কোনো সমস্যা নেই, কিন্তু একটা ইনফরমেশন আমি ইচ্ছা করে এখানে গ্যাপ দিয়েছি। সেটা কি জানো? সেটা হচ্ছে অপারেশন সার্চলাইটে অ্যাকচুয়ালি দায়িত্বে কারা ছিল। ইনফরমেশনটা দেয়া আছে? নাই। সো ইনফরমেশন যত অ্যাড করবা বিজিএস এ, তোমার জন্য হচ্ছে মার্কস, ফুল মার্কস তোলা আরো ইজি হয়ে যাবে। ঠিক আছে, ফুল মার্কস তোলা আরো ইজি হয়ে যাবে। ঠিক আছে, আরো ইজি হয়ে যাবে। সো এই কারণে ইনফরমেশন গুলা হচ্ছে দেওয়ার চেষ্টা করবা। অলওয়েজ অলওয়েজ হচ্ছে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, বুঝতে পেরেছো? অলওয়েজ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবা। কিন্তু এই জায়গায় একটা কথা আছে, ইনফরমেশন দিতে গিয়ে যদি হচ্ছে ভুল ইনফরমেশন দাও, তখন দেখবা যে হচ্ছে মার্কস উল্টা কমা শুরু করেছে। এই কারণে আমি এই ক্লাসটা গুরুত্বটা কোন জায়গায়, তোমাদেরকে টপিকগুলো যে বললাম, যেই টপিকগুলো পড়তে হবে, ওই টপিকগুলোতে ইনফরমেশন আলাদা আলাদা করে দেখিয়ে দিয়েছি। সো ভালো মতো যদি হচ্ছে লক্ষ্য করো, ক্লাসটা করে থাকো, এর মধ্যে ধরে ফেলতে পারার কথা। সো ক্লাসের মাঝখানে কিন্তু সব গুছিয়ে দিচ্ছি। এখন বুদ্ধিমান যারা, তারা আগে থেকেই নোট করে ফেলবা, আর যদি না নোট করো তাহলে তো বুঝতেই পারছো পরবর্তীতে প্রিপারেশনটা গোছানো হচ্ছে একটু কঠিন হয়ে যাবে। ঠিক আছে, একটু কঠিন হবে। পরের প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে কিভাবে 25শে মার্চ রাতে হচ্ছে হত্যাযজ্ঞ চালানো হয়? সেগুলো উত্তর তোমরা জানো, আমি হচ্ছে আর অ্যাড করছি না, বইয়ের মধ্যে আরো সুন্দর করে দেয়া আছে। তো তোমরা গুছিয়ে লিখতে পারবা। আমি হচ্ছে প্রশ্নগুলো একটু দেখাই কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসতে পারে। মুজিবনগর সরকারের বেসামরিক কার্যক্রমের প্রধান উদ্দেশ্য। সো বেসামরিক কার্যক্রম কোনটা ছিল বলতো? আমাদের ওই যে সাধারণ মানুষ যারা ছিল, ঠিক আছে, তাদেরকে নিয়ে মুক্তিযুদ্ধ পরিচালনা করা। সো এটার উদ্দেশ্য ছিল যে শাসন ব্যবস্থা পরিচালনা করা, যে তাদেরকে যেন সঠিকভাবে গাইড করতে পারে এবং একই সাথে মুক্তিযুদ্ধের প্রয়োজনীয় সমর্থনটা নিশ্চিত করা, যে বাইরের দেশে মানুষজন যে জানে যে মুক্তিযুদ্ধ হচ্ছে এই জায়গায়, তারা যেন সাপোর্ট করে আমাদেরকে। যেমন গাজাতে যে একটা হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, আমরা সবাই কি করছি, সেটার বিরুদ্ধে কথা বলছি না? সো একই রকম ভাবে পাকিস্তানিরা যে আমাদের বিরুদ্ধে কি আমাদেরকে আমাদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছিল, তখন তাদের বিরুদ্ধে হচ্ছে মানুষ যেন সোচ্চার হয়। ঠিক আছে, সো এই কারণে সেই মুক্তিযুদ্ধের প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করা হচ্ছে তাদের প্রধান উদ্দেশ্য ছিল। ঠিক আছে, সো এগুলো নিয়ে ব্যাখ্যা লিখে দিবা, কারা কোনো কাজ করেছো, ইনফরমেশন থাকলে ইনফরমেশন অ্যাড করবা। আমি এগুলোতে ইনফরমেশন তোমাদের জন্য রেখেছি, যেন তোমরা হচ্ছে এখানে অ্যাড করে সুন্দর করে লিখতে পারো। সো নোটটা করে ভালো মতো জানাবা আমাকে। ঠিক আছে, ওকে। পরের প্রশ্ন, মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা। সো এই প্রশ্নের উত্তর তোমাদেরকে আগেই হচ্ছে আমি একটু আগে দিয়ে দিয়েছি। সো দেখতেই পাচ্ছ যে প্রশ্নগুলো আমি ক্লাসে পড়ানোর সময় বলেছিলাম, ঠিক আছে, যে প্রশ্নগুলো আমি ক্লাসে পড়ানোর সময় বলেছিলাম, এগুলো কিন্তু বারবার আসছে। ওকে, ক্লিয়ার সবাই? সো নারীদের ভূমিকা লিখবা। ইনফরমেশন দেওয়া আছে এখানে দুইটা, তারামন বিবি এবং হচ্ছে ডক্টর সীতারা বেগম, তারা হচ্ছে বীর প্রতীক খেতাবে ভূষিত হন। সো এই ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করবা। শুরুতে লিখবা তারা কি ভূমিকা রেখেছিল, কিভাবে রেখেছিল। ঠিক আছে, সো আরেকটা টেকনিক শিখে আসো, সেটা হচ্ছে উত্তর করার সময় আগে প্রশ্ন করবা অলওয়েজ। এই প্রশ্নগুলো উত্তর পেয়ে গেলে দেখবা হচ্ছে যে কোনো প্রশ্ন উত্তর করতে পারছো। কে, কি, কিভাবে, কখন। অর্থাৎ নারীদের মধ্যে কারা ভূমিকা, মানে কে বা কারা হচ্ছে ভূমিকা রেখেছিল, সবাই। কি ভূমিকা রেখেছিল, তারা হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধাদের হচ্ছে কি সহায়তা করেছিল, কিভাবে সহায়তা করেছিল। এই যে বলবা খাদ্য হচ্ছে, তাদেরকে খাবার দেওয়ার মাধ্যমে খাদ্যের সহযোগিতা, তাদেরকে হচ্ছে কি আহ নিরাপদ আশ্রয় দানের মাধ্যমে, তারপর অনেকে হচ্ছে সরাসরি সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছিল, এবং কখন করেছিল, পুরো মুক্তিযুদ্ধের সময়টাতেই। তো তখন ইনফরমেশন অ্যাড করবা, দেখবা যে হচ্ছে এই টেকনিক অ্যাপ্লাই করলে যে কোনো প্রশ্নের উত্তরই বের করে ফেলতে পারবা। ঠিক আছে, বুঝতে পেরেছ?
আচ্ছা, সো তোমাদের প্র্যাকটিস করার কথা বলছিলাম, প্র্যাকটিসের জন্য কিন্তু এই জায়গায় আরো একটা কি সৃজনশীল প্রশ্ন নিয়ে আসছি। সো এই প্রশ্নটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো। আমি তোমাদেরকে জাস্ট প্রশ্নটা একটু পড়ে শোনাই যে ঘটনা 1 এবং ঘটনা 2 আছে। ঘটনা 1 এ দেখানো হচ্ছে যে মার্চ মাসের শেষ সপ্তাহে হঠাৎ গোলাগুলি শব্দে হচ্ছে নিরস্ত্র বাঙালিদের উপর শাসক গোষ্ঠী আক্রমণ করে, এবং ঘটনা 2 এ এপ্রিল মাসে 1971 সালে রাজনৈতিক নেতৃবৃন্দ সংগঠিত হয়ে দেশের বিভিন্ন জায়গায় প্রতিরোধ গড়ে তোলে এবং একই সাথে শাসক গোষ্ঠী এদেশ ছেড়ে যেতে বাধ্য হয়। 2019 সালের প্রশ্ন। প্রথম প্রশ্ন, স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র কোথায় অবস্থিত? যৌথ বাহিনী কেন গঠন করা হয় বলেছিলাম যে এই প্রশ্নটা আসতে পারে। সো গ নাম্বার হচ্ছে ঘটনা 1 দ্বারা বাংলাদেশের কোন ঘটনাকে ইঙ্গিত করছে? আমাদের অপারেশন সার্চলাইট কে ইঙ্গিত করছে, এবং ঘটনা 2 এ উল্লেখিত বাংলাদেশের বিষয়টা বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। ঘটনা 2 এ কি ঘটেছে? আমাদের অস্থায়ী সরকার গঠিত হয়েছে, যেটা আমাদেরকে পুরো মুক্তিযুদ্ধ পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং মুখ্য ভূমিকা রেখেছিল। ওকে, বুঝতে পেরেছ? এরপরের প্রশ্ন, ওই যে বললাম বিভিন্ন দেশ দেখো, সৃজনশীলে যা যা বলেছিলাম এগুলাই কিন্তু আসছে, বারবার বারবার বোর্ডে এগুলাই আসছে। 4টা দেশ দেওয়া হয়েছে। গ নাম্বারে বলছে কি যে হচ্ছে খ এবং ঘ, ঠিক আছে? এই যে খ যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, এই দুইটা কার্যক্রম কিভাবে হচ্ছে মুক্তিযুদ্ধে প্রভাব ফেলেছিল, এবং ঘ নাম্বারে বলছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ক দেশটা গুরুত্ব ছিল অপরিসীম। ঠিক আছে, কারণ তারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে, মুক্তিযোদ্ধাদের হচ্ছে ট্রেনিং দিয়েছে, আমাদের 1 কোটি শরণার্থীদের আশ্রয় দিয়েছে, তারপর আমাদেরকে মুক্তিযুদ্ধের শেষ দিকে সরাসরি যুদ্ধে সহযোগিতাও করেছে। ঠিক আছে, এবং মুজিবনগর সরকার কবে গঠিত হয়? অপারেশন জ্যাকপট বলতে কি বোঝায়? এগুলো হচ্ছে কি তোমাদেরকে ক্লাসের মাঝখানে কিন্তু দেখিয়েছি। সো এই হচ্ছে আমাদের পুরো চ্যাপ্টার 3। ওকে, 3 নাম্বার চ্যাপ্টার একদম কমপ্লিট। তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা ক্লিয়ারলি একটু কমেন্ট করে জানাও। যদি বুঝতে পেরে থাকো চ্যাপ্টার 4 এ চলে যাব আমরা। ওকে, চ্যাপ্টার 4 এ চলে যাব। আজকে হচ্ছে চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 নিয়ে আমরা আলোচনা করব। সো যদি বুঝতে পেরে থাকো দ্রুত কমেন্ট করে জানাও। আমরা হচ্ছে চ্যাপ্টার 4 এ চলে যাই। চলো, চ্যাপ্টার 4 আমাদের 39 পৃষ্ঠা, বাংলাদেশের অর্থনীতি। এখানে কিছু কনসেপ্ট ইম্পর্টেন্ট, আমি আগেই বলে দেই কিছু কনসেপ্ট ইম্পর্টেন্ট। সো কনসেপ্টগুলো দেখাবো তার আগে হচ্ছে ক্লিয়ার কিনা একটু জানাও কমেন্ট করে। যদি ক্লিয়ার হয় আমরা চ্যাপ্টার 4 এ চলে যাব। ওকে, এবং তোমাদের বন্ধুরা যারা ক্লাসে ছিল শুরুতে তাদেরকে একটু মেনশন দাও তো, গুতা দিয়ে দেখো যে তারা সবাই আছে নাকি ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়লে বলো যে একটা ডিগবাজি দিলে হচ্ছে ঘুম চলে যাবে, তারপর আবার ক্লাসে জয়েন করে ফেলতে দ্রুত। চলো এবার তাহলে আমরা চ্যাপ্টার 4 এ চলে যাই, আমাদের বাংলাদেশের অর্থনীতি। সো এই চ্যাপ্টার 4 এ প্রথম যে প্রশ্নটা দেখো, একদম ফার্স্ট কোয়েশ্চেন, জিডিপি বলতে কি বোঝায়? সবচাইতে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেই কনসেপ্টগুলো জানতে হবে। আমি একটু আগে বলে দিই, ঠিক আছে, কি কি জানতে হবে। বইটা বের করো, আমি একটু দেখাই দিই তোমাদেরকে। এই অংশে জিডিপি জানতে হবে, মোট জাতীয় উৎপাদন জিএনপি জানতে হবে। এর পাশাপাশি তোমাদেরকে জিডিপি জানতে হবে, মোট দেশজ উৎপাদন। এর পাশাপাশি 3টা কনসেপ্ট তোমাদেরকে জানতেই হবে, মাথা পিছু আয়। এই 3টা জিনিস তোমাদেরকে জানতেই হবে। সো এখন আমাকে বলো জিডিপি বলতে কি বোঝায়? জিডিপি বলতে কি বোঝায়? দ্রুত বলো, জিডিপি বলতে কি বোঝায়? দেশের অভ্যন্তরের মোট উৎপাদন, দেশের অভ্যন্তরের মোট উৎপাদন, মোট জাতীয় উৎপাদন, প্রবৃদ্ধির হার, নাকি মাথাপিছু আয়? বলো তো। অপশন এ, দেশের অভ্যন্তরের মোট উৎপাদন। সো এই জায়গায় অনেক একটা ভুল করো, দাঁড়াও। আচ্ছা, এই জায়গায় অনেকে একটা ভুল করো, জিডিপি এবং জিএনপির মধ্যে পার্থক্যটা বুঝতে পারো না। আসো একটু ভালো মতো কনসেপ্টটা বুঝাই। জিডিপি এবং জিএনপি, এটা পার্থক্য কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে খ নাম্বারে বা শর্ট কোশ্চেনে। ঠিক আছে, যারা বুঝো না জিডিপি জিএনপি কি বুঝো না, একদম কোনো আইডিয়াই নেই, তাদের উদ্দেশ্যে বলছি। ধরো আমাদের দেশে, ঠিক আছে, আমাদের দেশে দেশি মানুষজনও কাজ করে, বাইরের দেশ থেকে দেখবা যে চায়না জাপান অনেক দেশ থেকে মানুষজন এসে কাজ করছে, তাই না? অনেক দেশ থেকে এসে কাজ করছে। সো এই যে বিভিন্ন দেশ থেকে আসছে একটা নির্দিষ্ট, ঠিক আছে, একটা
নির্দিষ্ট বছরে, ঠিক আছে, বছরে নির্দিষ্ট এলাকার ভিতরে, ঠিক আছে, যে দেশি এবং বিদেশি নাগরিকদের দ্বারা উৎপাদিত সকল দ্রব্য সেবার আর্থিক মূল্য, অর্থাৎ একটা নির্দিষ্ট বছরে অর্থাৎ নির্দিষ্ট সময়ে কোন নির্দিষ্ট সীমানার ভিতরে উৎপাদিত সকল দ্রব্য ও সেবার মান। অর্থাৎ ধরো বাংলাদেশে বাইরের মানুষজন এসে কাজ করে, সো বাইরের মানুষজন যেই কাজটা করছে তাদের ওই পণ্যের বা হচ্ছে ওই দ্রব্যের মূল্য বা সেবার মূল্য, এবং দেশের মানুষজন তো কাজকর্ম করছে, সো বাংলাদেশের ভিতরে যারা আছে তারা যেই পরিমাণ হচ্ছে কি পণ্য উৎপাদন করছে এবং সেবা দিচ্ছে সেইটার মূল্যটা হচ্ছে আমাদের জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি, অর্থাৎ মোট দেশজ উৎপাদন একটা দেশের ভিতরে। ঠিক এর উল্টাটা হচ্ছে জিএনপি, যে একটা নির্দিষ্ট সময়ে একটা দেশের নাগরিক, ঠিক আছে, এই জায়গায় নির্দিষ্ট দেশের নাগরিকের উৎপাদিত সকল দ্রব্য ও সেবার মান। অর্থাৎ ধরো আমাদের বাংলাদেশে তো বাইরের এলাকার মানুষ, বাইরের যেই দেশের বিভিন্ন দেশের মানুষজন এসে কাজ করছে, সো তাদের কাজগুলা জিএনপি তে ইনক্লুড হবে না, ইনক্লুড হবে কাদের কাজ? শুধুমাত্র আমাদের দেশের মানুষ যারা আমাদের দেশে কাজ করছে, কিংবা দেখবে অনেকে সৌদি আরবে চলে যাচ্ছে, কাতারে চলে যাচ্ছে, কুয়েতে চলে যাচ্ছে, সো বাংলাদেশি যারা অন্য দেশে গিয়ে কাজ করে সেটা দেশে পাঠাচ্ছে, তাদের আয়টাও হচ্ছে আমাদের কি জিএনপি তে যুক্ত হবে। অর্থাৎ দেশের মানুষ যারা, একটা নির্দিষ্ট দেশের মানুষ, সে যেই জায়গাতেই থাকুক পৃথিবীর, তাদের কাজের মূল্যটাই হচ্ছে আমাদের জিএনপি। ওকে, আর জিডিপি হচ্ছে সকল কি আমাদের কোন একটা নির্দিষ্ট এলাকার ভিতরে সকল নাগরিক, সে হচ্ছে দেশের হোক বিদেশের হোক, নির্দিষ্ট অঞ্চলের ভিতরে যে এই কাজই করবে সেটার মোট মূল্যটা হচ্ছে জিডিপি। ওকে, জিডিপি, জিএনপি, ক্লিয়ার? ক্লিয়ার সবাই? একজন বলছে যে ফ্রি ফায়ার নাম, তার নামই নাই, সো সে বলছে যে আজকে বিজিএস পরীক্ষা গিয়েছে, সো এখন আর ক্লাস করে কি হবে। আমাদের এই কোর্সটা কিন্তু হচ্ছে বৃত্তি পরীক্ষার, সো বার্ষিক পরীক্ষার পাশাপাশি বৃত্তি পরীক্ষাও যারা দিচ্ছ তাদের কিন্তু শুধুমাত্র বার্ষিক পরীক্ষা নিয়ে হচ্ছে মনোযোগ দিলে চলবে না, সবকিছু নিয়েই আমাদের প্রিপারেশন নিতে হবে, সো এই কারণে এই ক্লাসটাও ইম্পর্টেন্ট। ওকে, তো চলো আমরা হচ্ছে দেখি পরের প্রশ্ন। জনগণের জীবনযাত্রার মান নিশ্চিতভাবে বৃদ্ধি হবে কিভাবে বলো তো? জনগণের জীবনযাত্রার মান, এটা খুবই টেকনিক্যাল একটা প্রশ্ন, চট্টগ্রাম বোর্ডে আসছিল 2015 সালে। জনগণের জীবনযাত্রার মান, ঠিক আছে, কিভাবে বৃদ্ধি হবে? নিশ্চিতভাবে, একদম কনফার্ম বৃদ্ধি পাবেই। জিডিপি বাড়লে, জিএনপি বাড়লে, মাথাপিছু আয় বাড়লে, নাকি সঞ্চয় বাড়লে, কোনটা করলে জনগণের জীবনযাত্রার মান নিশ্চিতভাবেই একদম বাড়বে, কনফার্ম? অনেকে বলছো সি, মাথাপিছু আয় বাড়লে। ওকে, অদিতি জেরিন বলছো সি। ওকে, সো এই জায়গায় ভুলটা অ্যাকচুয়ালি অনেকেই করে, ঠিক আছে, অনেকেই ভুলটা করে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ। যারা বলছো সি, এই জায়গায় সবাই ভুলটা করে, যে হচ্ছে সবাই বলে মাথাপিছু আয় বাড়লে। একটা জিনিস একটু চিন্তা করে দেখো তো, যে একটা সময় আমাদের সব কিছুর দাম কম ছিল, তাই না? যে চিন্তা করো 10 বছর আগে ধরো তোমার ইনকাম ছিল হচ্ছে 10,000 টাকা। ভালো মতো বুঝো জিনিসটা। 10 বছর আগে তোমার ইনকাম ছিল হচ্ছে ধরো 10,000 টাকা। তো তখন ধরো তোমার ফ্যামিলি চলতো, তোমার ফ্যামিলি একদম চলতো হচ্ছে 8,000 টাকা,
ঠিক আছে, তোমার ফ্যামিলি চলার জন্য 8,000 টাকা দিয়ে, ধরো খাবার দাবার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সবকিছু মিলায় 8,000 টাকায় ভালো মতো চলে যেত, তুমি 2,000 টাকা সঞ্চয় করতে। এরপর এক লাফে আজকে আজকে একটা ধরো হচ্ছে তোমার আয় হচ্ছে 10,000 থেকে বেড়ে ডাবল হয়ে গেল, 20,000 হয়ে গেল। এখন এই 10 বছর পরে, ঠিক আছে, 10 বছর পরে তোমার হচ্ছে তুমি কি 8,000 টাকায় চলতে পারবা? অসম্ভব। খাবারের দাম যা ছিল সেটা 3 গুণ হয়ে গিয়েছে, ঠিক আছে, খাবারের দাম 3 গুণ হয়ে গিয়েছে, তোমার থাকার জায়গার দাম বৃদ্ধি পাচ্ছে, সবকিছু মিলায় সব বৃদ্ধি পাচ্ছে, তাই না? সবকিছু বৃদ্ধি পাচ্ছে। তো এই যে সবকিছু বৃদ্ধি পাচ্ছে, তখন 20,000 টাকা জায়গায় দেখবা তুমি অ্যাকচুয়ালি 18 বা হচ্ছে ধরো 18,000 টাকায়, ধরো হচ্ছে তোমার 18,000 টাকায় সংসার চলছে। সো এখনো তোমার সেভিংস অ্যাকচুয়ালি 2,000 টাকায়। তো তোমার জীবনযাত্রার মান তো বৃদ্ধি পাচ্ছে না ভাইয়া, তুমি আগে যেভাবে চলতা একই রকম ভাবে চলো, ঠিক আছে, আগে যেরকম ভাবে চলতা একই রকম ভাবে চলো। সো মাথাপিছু আয় যদি তোমার বাড়ে, অ্যাকচুয়ালি তোমার জীবনযাত্রার মান কিন্তু বাড়ছে না, ঠিক আছে। আবার ধরো মাথাপিছু আয়টা কিভাবে হচ্ছে নির্ধারিত হয়, যে পুরো দেশে মানুষ যা আয় করে সেটাকে পুরো দেশের মানুষ দিয়ে ভাগ, পুরো দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করা হয়। তো ধরো একজন ব্যক্তি আয় করে হচ্ছে মাসে 1 কোটি টাকা, একজন আয় করে হচ্ছে মাসে 200 টাকা। সো তাদের হচ্ছে তুমি যদি হাফ করো, 2 দিয়ে ভাগ দাও, দেখবে তাদের সবাই ইকুয়ালি পাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ইকুয়ালি তো তারা হচ্ছে টাকা পাচ্ছে না। সো এই কারণে মাথাপিছু আয় দিয়ে কখনোই হচ্ছে মানুষের জীবনযাত্রার মান নিশ্চিত করা যায় না। যেটা করা যায় জিএনপি দিয়ে, কারণ জিএনপি দিয়েই হচ্ছে তুমি নির্ধারণ করতে পারবা যে অ্যাকচুয়ালি তোমার দেশে মানুষজন কি কিভাবে আয় করছে, তাদের উৎপাদন ক্ষমতা কেমন, তাদের সেবার মান কেমন, ঠিক আছে। এই কারণে জিএনপি বাড়লেই একমাত্র জীবনযাত্রার মান নিশ্চিতভাবে বাড়বে, কারণ জিএনপি শুধুমাত্র তোমার দেশের মানুষের উৎপাদিত পণ্য এবং সেবার মানকেই নির্দেশ করে, ঠিক আছে, বাইরের দেশের মানুষের না। ওকে, ক্লিয়ার সবাই? এই প্রশ্নের উত্তরটা ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, মাথা দেখো ভাইয়া, একটা জিনিস ভালো মতো বুঝো, যে কোন দেশের মানুষের জীবনযাত্রার আয় যত বেশি, ঠিক আছে, তাদের মাথাপিছু আয় তত বেশি। একজন বললা এই প্রশ্নটা করেছো, মাথাপিছু আয় বাড়লে, ঠিক আছে, মাথাপিছু আয় বাড়লে, আসো দেখি বই যেহেতু যাচ্ছই চলো দেখো, যে দেশের মাথাপিছু আয় যত বেশি সে দেশের জনগণের জীবনযাত্রার মান তত উন্নত, অর্থনীতি তত বেশি সমৃদ্ধ, এটা বলা হচ্ছে। কিন্তু লক্ষ্য করো এটা কিভাবে নির্ধারিত হচ্ছে, মোট জাতীয় আয় দিয়ে মোট জনসংখ্যাকে ভাগ করছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে কিন্তু জীবনযাত্রার মান হচ্ছে, হ্যাঁ, সাধারণভাবে যেটা বোঝায় যে উন্নত দেশগুলোতে মানুষজনের জীবনযাত্রার মান অ্যাকচুয়ালি উন্নত, তাদের মাথাপিছু আয়ও হচ্ছে অনেক বেশি। কিন্তু নিম্ন আয়ের দেশ যেগুলো আছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনা ঘটে না ভাইয়া, ঠিক আছে, তাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটে না। এই কারণে এই যে কোনো নির্দিষ্ট বছরে মোট জাতীয় আয় যেটা রয়েছে, মোট জাতীয় আয় যেটা রয়েছে সেইটা হচ্ছে আমাদের যেটা বলা হচ্ছে জিএনপির কথা বলছিলাম, সেই জিএনপি বাড়লেই নিশ্চিতভাবে, প্রশ্নটা দেখো, বলা হচ্ছে নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। সো এই কারণে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? এই প্রশ্নটা এই কারণে বললাম যে টেকনিক্যালি হচ্ছে চিন্তা করতে হবে। বইয়ে বলা হয়েছে যে সাধারণভাবে যেই দেশের মানুষের মাথাপিছু আয় বেশি সেই দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নত। কিন্তু এখানে প্রশ্নটা করেছে যে নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে কখন জনগণের জীবনযাত্রার মান, কখন একদম কনফার্ম করতে পারবা যে হচ্ছে নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে, ঠিক আছে। এই কারণে একটু চিন্তা করে উত্তরটা দিতে হবে, ঠিক আছে। এই প্রশ্নটা অনেকেই ভুল করো। আসো এবার পিসিআই এর পূর্ণরূপ লিখো। সো উত্তর অনেকে দেখতে পাচ্ছি যে উত্তর দিচ্ছ পিসিআই এর পূর্ণরূপ। ওকে, ক্লাসটা যারা যারা শেয়ার করো নাই তাদের উদ্দেশ্যে বলছি যে পরে যখন দরকার হবে ক্লাসটা তখন কিন্তু আর করতে পারবা না, ঠিক আছে। এই কারণে ক্লাসটা শেয়ার করে রাখো, তোমার প্রোফাইলে ঢুকলেই ক্লাসটা পেয়ে যাবা। ওকে, ঠিক আছে, আসো। সো পিসিআই এর পূর্ণরূপ হচ্ছে পার ক্যাপিটা ইনকাম, অপশন এ সঠিক উত্তর, ভেরি গুড। আচ্ছা, এখন এটা ইতোমধ্যে পড়িয়ে ফেলেছি, দেখি তোমরা উত্তর দাও। একটা দেশের অভ্যন্তরে দেশি বা বিদেশি নাগরিকদের দ্বারা প্রতি বছর উৎপাদিত সকল দ্রব্য ও সেবার মোট আর্থিক মূল্য কি? দেখো, দেশের ভিতরে
দেশি বা বিদেশি কোনো নির্দিষ্ট কি কোনো নির্দিষ্ট দেশি মানুষ না, বিদেশি মানুষের উৎপাদিত সকল দ্রব্য সেবার আর্থিক মূল্যটাকে কি বলে? বার্ষিক আয়, মোট দেশজ উৎপাদন, রেমিটেন্স নাকি অভ্যন্তরীণ উৎপাদন, কোনটা? কি বলা হয় বলো দেখি? এই দুইটাকে কি বলা হয় দ্রুত জানাও দেখি। এই যে দেশি এবং বিদেশি নাগরিকদের দ্বারা প্রতি বছর উৎপাদিত সকল দ্রব্য সেবার মোট আর্থিক মূল্য। কে কে বলতে পারবা দেখি? অপশন বি, মোট দেশজ উৎপাদন। ভেরি গুড, মোট দেশজ উৎপাদন, কারণ একটা নির্দিষ্ট সীমানার ভেতরে উৎপাদিত পণ্য এবং দ্রব্যের কথা বলা হচ্ছে। ভেরি গুড, তার মানে কনসেপ্টটা ধরতে পেরেছো। ভেরি ভেরি গুড। আসো, এখন একটা দেশ কতটা উন্নত ভালো মতো দেখো। এই যে অনেকগুলো বোর্ডে আসছে, প্রশ্নটা ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নের সাথে রিলেটেড টপিকগুলো ইম্পর্টেন্ট। একটা দেশ কতটা উন্নত বা অনুন্নত, ঠিক আছে, সেটা পরিমাপের সূচক বা মাধ্যম কি অ্যাকচুয়ালি? কিভাবে বুঝবো যে কতটা উন্নত বা অনুন্নত? জীবনযাত্রার মান, সেই দেশের মানুষের জীবনযাত্রার মান, মাথাপিছু আয়, মোট জাতীয় উৎপাদন, কোনটা দিয়ে আমি বুঝবো বলো তো একটা দেশ কতটা উন্নত বা অনুন্নত? কিসের মাধ্যমে বুঝবো বলো দেখি? কিসের মাধ্যমে বুঝবো বলো? মাঝারুল বলছো অপশন ডি। ওকে, 1 2 3। অনেকে বলছো সি 2 ও 3। ওকে, অনেকে বলছো এ 1 ও 2। তো সবগুলো উত্তরে পেয়ে গিয়েছে। আসো এবার একটু দেখি সঠিক উত্তর কি হবে। আসো দেখি সঠিক উত্তর কি। অপশন ডি, সবগুলা। জীবনযাত্রার মান, কারণ সেই দেশের মানুষের জীবনযাত্রার মান কিভাবে বুঝবা তুমি? যে হচ্ছে বলা হয় যদি জীবনযাত্রার মান অনেক ভালো তার মানে কি দেশটা উন্নত, জীবনযাত্রার মান হচ্ছে খারাপ মানে দেশটা অনুন্নত। তারপর মাথাপিছু আয় দিয়ে বুঝবা যে মানুষের জীবনযাত্রার মান অ্যাকচুয়ালি ভালো না খারাপ, একটু আগে বইয়ে সরাসরি বললা লিখে আছে। সো মাথাপিছু আয় দিয়েও তুমি ধরতে পারবা যে সেই দেশের মানুষের মাথাপিছু আয় যদি অনেক বেশি থাকে তার মানে কি সে দেশটা উন্নত, যদি মাথাপিছু আয় কম থাকে সেই দেশটা অনুন্নত। আবার মোট জাতীয় উৎপাদন, সো মোট জাতীয় উৎপাদন যেটা, সেটার মাধ্যমে তুমি অ্যাকচুয়ালি বুঝবা অর্থনীতির আকারটা তুমি ধরতে পারবা। যে দেখো মোট জাতীয় উৎপাদন দিয়ে তুমি বুঝতে পারবা যে সেই দেশের নাগরিকদের অর্থনীতির অবদানটা কিরকম। সো সেটার আকার যদি বড় থাকে সো বুঝতে পারবা দেশটা উন্নত, সেটা আকার যদি কম থাকে বুঝতে পারবা দেশটা অনুন্নত। সো 1 2 3 সবগুলোই সঠিক উত্তর। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা এইবার বাংলাদেশের জাতীয় আয়ের বৃহৎ খাত কোনটা? কৃষি, শিল্প, মৎস্য, পরিবহন ও যোগাযোগ। ঢাকা বোর্ডে আসছিল 18 সালে। বলো দেখি বাংলাদেশের জাতীয় আয়ের বৃহৎ খাত কোনটা? আমি একটু বইয়ে চলে যাই, চলো বইয়ে একটু দেখাই, দাগাই দিই তোমাদেরকে, তোমাদের তাহলে ইজি হবে। ঠিক আছে, সো এই জায়গায় বিভিন্ন খাতের অবদান আছে। ঠিক আছে, বিভিন্ন খাতের অবদান। সো এগুলো এমসিকিউর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউর জন্য একটু পড়ে ফেলবা ভাইয়া, এগুলা এমসিকিউর জন্য একটু ভালো মতো পড়ে ফেলবা। এই যে বিভিন্ন খাতগুলা আছে, এই বিভিন্ন খাতগুলা এমসিকিউর জন্য ভালো মতো পড়ে ফেলবা। ঠিক আছে, এবং আরেকটা জিনিস খুব ভালো মতো পড়বা, বাংলাদেশের অর্থনীতিতে জিডিপির গুরুত্ব। জিডিপির গুরুত্ব কি? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, শর্ট কোয়েশ্চেনে আসতে পারে, সৃজনশীলও আসতে পারে। বাংলাদেশের অর্থনীতিতে জিডিপির গুরুত্বটা আসলে কোন জায়গায়? ওকে, এবার বলো। অপশন এ বলছো, অপশন বি বলছো অনেকে, যে কৃষি বলছো, শিল্প বলছো। অ্যাকচুয়ালি কৃষি বৃহত্তম একটা খাত হচ্ছে কৃষি খাত। বাংলাদেশের জাতীয় আয়ের বৃহৎ একটা খাত হচ্ছে কৃষি খাত। একসময় আমরা কি বলতাম যে বাংলাদেশের প্রায় 80% মানুষ হচ্ছে কৃষি কাজের সাথে যুক্ত। ঠিক আছে, সেই কারণে বলা হচ্ছে বাংলাদেশের জাতীয় আয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় একটা বৃহৎ একটা অংশ ভূমিকা রাখে হচ্ছে কৃষি খাত। ওকে, পরের প্রশ্নে চলে যাই, চলো। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে কারা সবচেয়ে বেশি অবদান রাখতে পারে? ঠিক আছে,
এই অংশটা থেকেই হচ্ছে তোমার পরের টপিকটা আসবে। তো বলো দেখি, রাজশাহী বোর্ডের প্রশ্নটা আসছিল 19 সালে, উত্তর কি হবে? একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে কারা সবচাইতে বেশি অবদান রাখতে পারে? একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে কারা সবচেয়ে বেশি অবদান রাখতে পারে? দ্রুত জানাও দেখি। সাথের বি বলছো, দক্ষ মানুষ। আসো এবার একটু দেখে আসি বইটা। মানব সম্পদ উন্নয়ন টপিকটা খুবই ইম্পর্টেন্ট, খ নাম্বার শর্ট কোয়েশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ তো আসতে পারে। সো মানব সম্পদ উন্নয়ন বলতে কি বোঝায়, ঠিক আছে, এটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, এটার সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি। সো এই মানব সম্পদ উন্নয়নের সাথে একটা দেশের মানব সম্পদ উন্নয়ন কেন গুরুত্বপূর্ণ, এই যে ইনফরমেশন গুলো আছে, সাক্ষরতার হার, তারপর হচ্ছে আমাদের 2009 সালে কত ছিল, তারপর এই অংশগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, যে মানব সম্পদ উন্নয়ন কেন গুরুত্বপূর্ণ এবং মানব উন্নয়ন সূচক বলতে কি বোঝায়, ঠিক আছে, এই দুইটা পার্ট খুব ভালো মতো দেখবা। সো এখন তোমরা বলতে পারবা অ্যাকচুয়ালি কারা সবচেয়ে বেশি অবদান রাখে বলো তো? দক্ষ মানুষ। সো একটা মানুষকে মানব সম্পদে রূপান্তর করা ওয়ে হচ্ছে তাকে হচ্ছে দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলা, ঠিক আছে। এখন বলা হচ্ছে যে উদ্দীপক টাইপের একটা প্রশ্ন, যে রহমান সাতক্ষীরা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে মালদ্বীপে যায় কাজের সন্ধানে, রহমান কেমন ধরনের শ্রমিক, ঠিক আছে। সো সে যেহেতু প্রশিক্ষণ নিয়েছে, সো আসলে সে কেমন শ্রমিক বলতো? বরিশাল বোর্ডে আসছিল, দক্ষ শ্রমিক, অভিজ্ঞ শ্রমিক, আধা দক্ষ নাকি পেশাজীবী, বলতো? সে যেহেতু প্রশিক্ষণ নিয়ে মালদ্বীপে গিয়েছিল, তাই তার এই কাজটা আসলে, সে আসলে কোন ধরনের শ্রমিক হবে বলো? দক্ষ শ্রমিক। অ্যাকচুয়ালি দক্ষ শ্রমিকই সঠিক উত্তর, ভেরি গুড। কারণ এই যে প্রশিক্ষণ নিয়ে গেল সে, সো তখন কিন্তু তার অভিজ্ঞতা হয়নি, সে কাজ করে না এখনো, সে দক্ষতা অর্জন করেছে। সো যখন সে কাজ করে ফেলবে তখন সে হয়ে যাবে অভিজ্ঞ। সো এই কারণে অপশন এ হচ্ছে সঠিক উত্তর, সে হচ্ছে আমাদের দক্ষ শ্রমিক। ওকে, পরের প্রশ্নে যাই। বাংলাদেশের জনগণের প্রত্যাশিত আয়ুষ্কাল কত বছর? আসলে কত বছর বাঁচে মানুষজন গড়ে? 66.6, 70.6, 71.6 নাকি 72.6? যদিও এটা লেটেস্ট না, বাট বইয়ে যেহেতু আমাদের বইয়ে যেটা দেয়া আছে সেটাই উত্তর করতে হবে, ঠিক আছে। তো বলো দেখি, বাংলাদেশের জনগণের প্রত্যাশিত আয়ুষ্কাল কত বছর? বাংলাদেশের জনগণের প্রত্যাশিত আয়ুষ্কাল কত বছর? 66.6, 70.6, 71.6 নাকি 72.6? বলো দেখি। বলো দেখি। নয়ের ডি, 72.6। ভেরি গুড, সঠিক উত্তর অপশন ডি, 72.6, 72.6। সো আজকের লাস্ট এমসিকিউটা দেখি এই চ্যাপ্টারের। প্রবাসে কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকে কি বলে? এই প্রশ্নটা হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট, এবং এই টপিকটাও। সো তাদের প্রেরিত অর্থকে কি বলে? অনেকগুলা বোর্ডে আসছে। সো তোমরা উত্তরটা দাও। যেহেতু আজান দিচ্ছে, আমরা হচ্ছে 1 মিনিট জাস্ট একটা ছোট্ট ব্রেক নেই, জাস্ট আমরা চুপ থাকি। তো তোমরা উত্তরটা দাও, তোমাদের উত্তরটা আমি শুনি, ঠিক আছে। প্রবাসে কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকে আসলে কি বলে? জাতীয় আয়, রেমিটেন্স, মাথাপিছু আয় নাকি রপ্তানি আয়, কি বলে বলো তো?
ওকে, সো আমরা যেই জায়গায় ছিলাম যে প্রবাসে কর্মরত নাগরিকগণের স্বদেশে প্রেরিত অর্থকে অ্যাকচুয়ালি কি বলা হয়, সবাই সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। অপশন বি, রেমিটেন্স। সো এই জায়গায় বইয়ের আরো একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের রেমিটেন্স, ঠিক আছে। রেমিটেন্স পার্টটা এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে রেমিটেন্স পার্ট আসবেই, ঠিক আছে। সো রেমিটেন্স পার্টটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, একটু ভালো মতো দেখবা যে আমাদের রেমিটেন্স বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, প্রবাসী আয় বা রেমিটেন্স, ঠিক আছে। এবং অর্থনীতিতে এই যে রেমিটেন্স, প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স, এইটার প্রভাবটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে। অর্থনীতিতে বিদেশে কর্মরত বাংলাদেশিদের প্রেরিত রেমিটেন্সের প্রভাবটা অ্যাকচুয়ালি কি। সো রেমিটেন্স কি? এবং অর্থনীতিতে রেমিটেন্সের প্রভাব, এই দুইটা জিনিস ভালো মতো পড়তে হবে, ঠিক আছে। রেমিটেন্স কি এবং অর্থনীতিতে রেমিটেন্সের প্রভাব কি, খুবই 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 ভালো মতো পড়তে হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? সো এই যে টপিকটা, এই টপিকটা অনেকগুলা বোর্ডে আসছে, তার মানে এটা ইম্পর্টেন্ট, তোমরা জানো, বুঝতেই পারছো। তো তার মানে কি এখন হুবহু এটা দিয়ে দিবে? না, এই টপিকটাই তোমাকে ঘুরায় হয়তোবা শর্ট কোশ্চেনে দিবে, না হলে সিকিউতে দিবে, না হলে এমসিকিউতেই দিবে, ঠিক আছে। সো এই জন্য বইয়ের রেমিটেন্সের পার্টটা খুব ভালো মতো পড়ে ফেলবা, ঠিক আছে। এবং মাঝখানে আমি যেই টপিকগুলো হচ্ছে তোমাদেরকে দেখাই নাই, ঠিক আছে, এগুলা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সো এমসিকিউর জন্য এই টপিকগুলো পড়ে ফেলবা, যে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কি রকম। এবং আরেকটা প্রশ্ন করবা যে কিভাবে মানব সম্পদ, মানুষকে হচ্ছে মানব সম্পদে রূপান্তর করা যায়, ঠিক আছে, বা মানব সম্পদে রূপান্তরের গুরুত্ব কি, বা এই যে বাংলাদেশে মানব সম্পদের গুরুত্ব আলোচনা করো, ঠিক আছে। এই কয়েকটা জিনিস একটু ভালো মতো পড়বা এবং লিখে নাও, ঠিক আছে। এগুলো আমি আর দিচ্ছি না, লিখে নাও। সো এখন এখন একটা টেকনিক শেয়ার করি তোমাদের সাথে, আসো আসো। সেটা হচ্ছে ভাইয়া যে তোমাদের বৃত্তি পরীক্ষার আগে আগে যে এক সপ্তাহ পাবা, 7 দিন পাবা, এই 7 দিন আগে বাদ দাও। এই 7 দিনে হচ্ছে তুমি নতুন করে কোনো কিছু পড়াশোনা শুরু করতে পারবা না। এই 7 দিনে যে কাজটা করবা সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের, ঠিক আছে, সাবজেক্টের হচ্ছে তুমি জাস্ট প্র্যাকটিস করবা। কি করবা? প্র্যাকটিস করবা। এতে কি হবে জানো? দুইটা জিনিস পাবা। এক, তুমি হচ্ছে তোমার সলভিং স্কিল বাড়বে, পরীক্ষার হলে উত্তর করতে পারবা। এবং প্র্যাকটিস মানে কিন্তু তোমার এমসিকিউ, সিকিউ, এসকিউ সব, এগুলো কিন্তু সব সাবজেক্টের, ঠিক আছে, একসাথে বলছি সব সাবজেক্টের। এবং আরেকটা জিনিস হবে তোমার কিছু টপিক ওয়াইজ প্রবলেম। সো ওইটা যখন পাবা তখন যেটা করবা, মেইন বইয়ে চলে যাবা। কি করবা? মেইন বইয়ের কনসেপ্টটা ভালো মতো পড়ে ফেলবা। সো তখন যদি হচ্ছে প্রবলেম ফেস করো, তখন এই ক্লাসগুলো ভালো মতো দেখবা, যে হচ্ছে এই টপিকগুলা ভালো মতো বুঝে নিবা। সো কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার থাকতে হবে। এই কারণে এই যে এই কয়েকদিন যে আমি পড়াচ্ছি, এই পড়ানোর সাথে সাথে যেই ক্লাসে যেই দিন যেটা পড়াবো সেটা আবার পড়ে ফেলবা, একদম কমপ্লিট করে ফেলবা, যেন দ্বিতীয়বার আর দেখতে না হয়, ঠিক আছে। একদম টোটালি কমপ্লিট করে ফেলবা, যেন দ্বিতীয়বার আর দেখতে না হয়, ঠিক আছে। তাহলে হচ্ছে কি তুমি সহজে এই অংশগুলো কভার করতে পারবা এবং বৃত্তি পরীক্ষার জন্য একদম সলিডলি হচ্ছে তুমি প্রিপেয়ার থাকবা। বুঝতে পেরেছো? ক্লিয়ার ভাইয়ারা? ওকে। পরীক্ষা প্রশ্ন যতই সহজ হোক না কেন, আসলে আমি ভুলে যাই পরীক্ষার টাইমে। এটার কারণ ওই যে নার্ভাসনেস, প্র্যাকটিস করো না, প্র্যাকটিস না করার কারণে এই সমস্যাগুলো হয়।
সো প্র্যাকটিস করলে তোমার ওই যে সলভিং স্কিলটা হচ্ছে অটোমেটিক্যালি বাড়া শুরু করবে, ঠিক আছে, অটোমেটিক্যালি বাড়া শুরু করবে। সো এই কারণে প্র্যাকটিস করতে হবে, বাসায় প্র্যাকটিসের বিকল্প একদমই নাই। ওকে, এবার আসো শর্ট কোশ্চেনে চলে যাই। সো মোট দেশজ উৎপাদন সম্পর্কে ধারণা দাও। সো এই প্রশ্নের উত্তর করার জন্য একটা স্লাইডে চলে যাবা, যেখানে আমি হচ্ছে ভালো মতো তোমাদেরকে বুঝাই দিয়েছিলাম, ঠিক আছে, ভালো মতো তোমাদেরকে বুঝাই দিয়েছিলাম, মনে আছে কোনটা সেটা? এই যে এই স্লাইডটা ভালো মতো দেখবা, যে জিডিপি বলতে কি বোঝায়। সো সংজ্ঞা দাও, এরপর এক্সাম্পল দাও, ইনফরমেশন দাও, শেষ। সংজ্ঞা, এক্সাম্পল, ইনফরমেশন, দেখবা ফুল টপিক কভার, ঠিক আছে, ফুল টপিক হচ্ছে কভার হয়ে গিয়েছে। তো চলো দেখি জিডিপি বলতে কি বোঝায়। একটা দেশের অভ্যন্তরে দেশি বা বিদেশি নাগরিকদের দ্বারা প্রতি বছর উৎপাদিত সকল চূড়ান্ত পর্যায়ের দ্রব্য সেবার মোট মূল্যকে কি বলছি? মোট দেশজ উৎপাদন বলছি। সো জিডিপি কেন ব্যবহার করা হয়? একটা দেশের অর্থনৈতিক শক্তি বা সামগ্রিক আয় বোঝার জন্য, যে তারা অ্যাকচুয়ালি ইকোনমিক্যালি কতটা হচ্ছে স্ট্রং সেটা বোঝার জন্য কি দেখা হয়? জিডিপিটা দেখা হয়। বুঝতে পেরেছো? সো এখানে কিন্তু এই জায়গায় কিন্তু ভাইয়া কি মিসিং বলো তো আমাদের? এক্সাম্পল এবং ইনফরমেশন, সো এই দুইটা অ্যাড করতে হবে। সো সুন্দর করে খাতায় নোট করে ফেলবা, সুন্দর করে। জিডিপির টপিকটা থেকে কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে জিডিপি, জিএনপি, মাথাপিছু আয়, এখান থেকে একটা প্রশ্ন পাবাই। এমসিকিউ বলো, সিকিউ বলো, এসকিউ বলো, একটা প্রশ্ন পাবাই, ঠিক আছে। এরপর জিএনপির ধারণা দাও, ঠিক আছে, মোট জাতীয় উৎপাদনের ধারণা দাও। তো জাতীয় উৎপাদন কি ইতিমধ্যে পড়িয়ে ফেলেছি তোমাদেরকে, যে একটা দেশের হচ্ছে নাগরিকদের নির্দিষ্ট সময়ে উৎপাদিত সকল দ্রব্য সেবার আর্থিক মূল্য, অর্থাৎ ওই দেশে যত বিদেশি আছে, যত দেশি নাগরিক আছে, সবার উৎপাদিত আয় এবং হচ্ছে উৎপাদিত যেই সকল দ্রব্য আছে এবং যেই সেবা আছে সেটা আর্থিক মূল্যের যোগফলটাই হচ্ছে জিএনপি। সো এতে কি জানা যায়? বিদেশিদের আয়ের যেমন হচ্ছে আমাদের যোগফলটা জানা যায়, এবং একই সাথে আমাদের দেশীয় নাগরিকদের আয়টাও কিন্তু জানা যায়, ঠিক আছে। এখন এই জায়গায় কি করতে হবে ভাইয়া? ঠিক আছে, এই জায়গায় বিদেশিদের যে আয়টা আছে সেই আয়টা তো আমরা জানি, সেই আয়টা হচ্ছে আমাদের এখানে বিয়োগ করে দেওয়া হয়। কি দেওয়া হয়? বিয়োগ করে দেওয়া হয়। সো বিদেশি এবং দেশি দুইজনের আয় জানি, বিদেশিদেরটা বিয়োগ দিয়ে দিলে আমার দেশীয় মানুষজনের আয়টা আমি জেনে যাব। এখন একটা জিনিস যোগ করতে হবে, সেটা কি? যে বিদেশে যারা আছে তাদের আয়টা যোগ করতে হবে, অর্থাৎ ওই যে তাদের রেমিটেন্স, পাঠানোর রেমিটেন্সটা এখানে যোগ করতে হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা, তোমার একজনের প্রশ্ন, অভ্যন্তরীণ আর দেশজ উৎপাদন। দেখো, তোমার টপিক যদি ডিরেক্টলি দেয়া থাকে, তোমার যদি টপিক ডিরেক্টলি দেয়া থাকে, অভ্যন্তরীণ উৎপাদন, দেশজ উৎপাদন তো একই, তোমার কিন্তু ডিরেক্টলি দেয়া আছে মোট মোট কি বলতো? মোট আমাদের জাতীয় উৎপাদন এবং মোট দেশজ উৎপাদন। সো এই জায়গায় অভ্যন্তরীণ উৎপাদন বলতে তোমার কি অ্যাকচুয়ালি সাধারণ মানুষের উৎপাদন বোঝাচ্ছে নাকি বিদেশিদের উৎপাদনও বোঝাচ্ছে, এটা কিন্তু ক্লিয়ার করা নাই। সো এটা বেস্ট অ্যান্সার না। বেস্ট অ্যান্সার তোমার অলরেডি দেয়া, মোট দেশজ উৎপাদন। তাহলে তুমি কেন হচ্ছে কনফিউজিং উত্তরটা নিবা? তো তোমার উত্তর কিন্তু মোট দেশজ উৎপাদনই হবে, ঠিক আছে। যারা কনফিউশনে আছো, আশা করি ক্লিয়ার হয়েছে এটা নিয়ে। ওকে, পরের প্রশ্নে যাই। মাথাপিছু আয় কিভাবে নির্ধারণ করা হয়? এখানে সূত্রটা লাগবেই। কিভাবে নির্ণয় করা হয় বলতো আমাদের? মোট জাতীয় আয়কে কি দিয়ে ভাগ করব? মোট জনসংখ্যা দিয়ে ভাগ করব। এই যে মোট জাতীয় আয় এবং মোট জনসংখ্যা।
একটা জিনিস অবশ্যই মেনশন করতে হবে, সেটা হচ্ছে নির্দিষ্ট বছরের, অর্থাৎ একটা পার্টিকুলার বছরের হবে, নির্দিষ্ট বছরের। তুমি যদি অনেক বছর বা হচ্ছে ধরো কোনো আনলিমিটেড টাইম নিয়ে নাও তাহলে কিন্তু হবে না। কোনো একটা নির্দিষ্ট বছরের মোট জাতীয় আয়কে নির্দিষ্ট বছরের ওই বছরের জনসংখ্যা দিয়ে ভাগ করলে, মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে হচ্ছে তুমি পাবা কি আমাদের মাথাপিছু আয়। ঠিক আছে, মাথাপিছু আয়টা পেয়ে যাবা। এইবার যে প্রশ্নটা তোমাদেরকে করেছিলাম, ঠিক আছে, সেইটাই এখানে আসছে। দেখো, মানব সম্পদকে কিভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে হচ্ছে মানব সম্পদ কিভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। ঠিক আছে, ভোট দেওয়ার দরকার নেই, আমরা শেষ দিকে আছি ভাইয়া, নামাজের জন্য ভোট দেওয়ার দরকার নাই, আমরা শেষ দিকে আছি। আর দুইটা প্রশ্ন দেখবো এবং সৃজনশীল দেখবো, তাহলেই আমাদের শেষ ক্লাস। ঠিক আছে, সো মানব সম্পদ কিভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে, আগেই বলেছিলাম, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এইখানে তোমাদের বলা হচ্ছে যে মানব সম্পদ দেশের কৃষি, শিল্প, বিভিন্ন খাতে কি হয়, মেধার মাধ্যমে, তারা মেধার পাশাপাশি শ্রমও দিয়ে থাকে। ঠিক আছে, শ্রম এবং কি দিয়ে থাকে, তারা হচ্ছে শ্রম এবং মেধা দিয়ে থাকে। এটার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করে এবং দক্ষতা, শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে তারা কার্যকর শ্রমশক্তিতে পরিণত হয়। যেটা হচ্ছে আমাদের কি, ধরো একটা মানুষ হচ্ছে অনেক স্কিলড, ঠিক আছে, সো সে কি করতে পারবে, সে ধরো একটা অশিক্ষিত বা হচ্ছে স্কিলড না, সেই মানুষের তুলনায় কম সময় অনেক বেশি উৎপাদন করতে পারবে। সো কম সময়ে বেশি উৎপাদন করলে কি হবে, দেশের জাতীয় আয় বাড়বে না কমবে, অবশ্যই বাড়বে। সো অর্থনীতি তখন বৃদ্ধি পাবে। সো এই কারণে মানব সম্পদ হচ্ছে অনেক বেশি কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের অর্থনীতির ক্ষেত্রে। ওকে, এবং দারিদ্র্যের দুষ্ট চক্র কিভাবে মানব সম্পদ উন্নয়নে বাধা সৃষ্টি করে। এখন দারিদ্র্যের দুষ্ট চক্র জিনিসটা কি, যে তুমি যদি একবার দরিদ্র হও, দরিদ্রই থেকে যাবা। ঠিক আছে, এই ব্যাপারটাই হচ্ছে দারিদ্র্যের দুষ্ট চক্র। দেখো কিভাবে, আচ্ছা ধরো তুমি দরিদ্র, এখন যে মানুষটা দরিদ্র ওর কাছে খাবার বা শিক্ষা নাই, যার কাছে খাবার বা শিক্ষা নাই সে কাজও করতে পারবে না, কারণ তাকে কেউ কাজ দিবেও না। তো যে কাজ করতে পারবে না, কাজ না করলে হচ্ছে তার আয়ও নাই, তার যদি আয় না থাকে সো অ্যাকচুয়ালি সে আবার দরিদ্রই থেকে যাচ্ছে। ঠিক আছে, খাবার বা শিক্ষা নেই, কাজ নেই, কাজ না থাকলে আয় নেই, আয় না থাকলে অ্যাকচুয়ালি সে দরিদ্র। সো একজন দরিদ্র হয়ে জন্মানোর মানে সে অ্যাকচুয়ালি আবার দরিদ্রই থেকে যাচ্ছে। এটাকেই বলে দারিদ্রের দুষ্ট চক্র। ঠিক আছে, তোমরা যেমন দুষ্টামি করো এরকম দরিদ্র দুষ্টামি করে। ঠিক আছে, দরিদ্রতাও দুষ্টামি করে। সো এই কারণে বলা হচ্ছে দারিদ্রের দুষ্ট চক্র। সো এইটা কিভাবে মানব সম্পদ উন্নয়নে বাধা সৃষ্টি করে। সো এই কথাটাই বলছে যে যখন তুমি হচ্ছে কাজ করতে পারবা না, তুমি হচ্ছে দরিদ্রই থেকে যাবা, আয় কমই থাকবে। সো আয় যখন কম থাকবে, তোমার সঞ্চয় এবং বিনিয়োগও কম, তুমি ইনভেস্ট করতে পারবা না, যার কারণে নতুন কর্মসংস্থান তৈরি হবে না, তুমি হচ্ছে দরিদ্রই থাকবা, বেকারই থেকে যাবা। সো নতুন কর্মসংস্থান তৈরি না হলে মানুষ নিজেকে উন্নত কিভাবে করবে, তার স্কিল কিভাবে ডেভেলপ হবে, তো তার স্কিলও কিন্তু ডেভেলপ হবে না। ঠিক আছে, সো এই কারণে অ্যাকচুয়ালি এই দারিদ্র্যের দুষ্ট চক্র অ্যাকচুয়ালি মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করে। ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া, শর্ট কোশ্চেনে এই কনসেপ্টগুলো ক্লিয়ার, ক্লিয়ার কিনা দ্রুত বলো, ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকো আমরা আমাদের শেষ দিকে চলে আসছি। এবার সৃজনশীল প্রশ্নগুলো একটু দেখবো। ঠিক আছে, এগুলো কিন্তু বাসায় প্র্যাকটিসের জন্য দিয়ে দিচ্ছি, বাসায় অবশ্যই এবং অবশ্যই প্র্যাকটিস কিন্তু করতে হবে। ঠিক আছে, ওকে। সো জুয়েল একজন ব্যবসায়ী, ঠিক আছে, জুয়েল একজন ব্যবসায়ী, সে দেশে বিদেশে ব্যবসা পরিচালনা করে এবং সৌদি আরবে তার 2টা দোকান আছে, সে অনেক টাকা উপার্জন করে। তার ভাই মহসিন একজন ধনী ব্যক্তি, তিনি সবসময় তার এলাকায় কল্যাণ চান, এজন্য তিনি একটি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেন। ভালো মতো দেখো, প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেন, তার এলাকার বিভিন্ন মানুষ সেখানে যায়, বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ নেয়, তিনি সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা গ্রহণে সহায়তা করেন। এখন মাথাপিছু আয় কি তোমরা জানো, আমাদের কৃষি খাতকে উন্নত করা কেন প্রয়োজন এটাও জানো, দেশের অর্থনীতিকে
সমৃদ্ধ করার জন্য, খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য আমাদের কৃষিখাতকে আরো সমৃদ্ধ বা উন্নত করা প্রয়োজন। এখন জুয়েলের কাজটা, এই যে জুয়েল অর্থনীতির কোন সূচকের মধ্যে পড়ে? ঠিক আছে, অর্থনীতির কোন সূচকের মধ্যে পড়ে? জিডিপি, জিএনপি নাকি মানব সম্পদ উন্নয়ন? এটা তোমরা খুঁজে বের করবা। যে জুয়েল বাইরের দেশেও কিন্তু কাজ করে, ঠিক আছে, বাইরের দেশেও কাজ করে। সো তার এই কাজটা জিডিপি তে যুক্ত হবে, জিএনপি তে যুক্ত হবে, নাকি মাথা পিছু আয়, কোনটাতে যুক্ত হবে বলো তো? অর্থনৈতিক সূচক অর্থাৎ দুইটাই আসবে এখানে, জিডিপি বা জিএনপি, দুইটার মধ্যে কোনটার মধ্যে পড়বে? এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মহসিনের কাজের গুরুত্ব। মহসিন কি করে? মানব সম্পদ উন্নয়নে ভূমিকা রাখে। কি করে? মানব সম্পদ উন্নয়নে ভূমিকা রাখে এই যে প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে। ঠিক আছে, সো এই কারণে কি, এই কারণে তার এই কাজের গুরুত্ব হচ্ছে অপরিসীম। সো এই সিকিউটা লিখে ফেলবা, লিখে প্র্যাকটিস করবা বাসায়। আরেকটা সিকিউ, তনিমা ও শাকিলা দুই বান্ধবী পড়াশোনা শেষ করে তনিমা গ্রামে ফিরে গিয়েছে। সেখানে সে স্থানীয় লোকজনের সহায়তায় হচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠা করে। শিক্ষা শেষে ছেলেমেয়েরা বিভিন্ন পেশায় নিয়োজিত হচ্ছে। এভাবে সে দেশের উন্নয়নে কাজ করছে। আবার অন্যদিকে শাকিলা কি করছে? দূর প্রাচ্যের একটা দেশে চলে যায়, সেখান থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশে পাঠায়। বরিশাল বোর্ডের একটা প্রশ্ন। সো এখানে প্রশ্ন করা হচ্ছে জাতীয় উৎপাদন কি, মোট জাতীয় উৎপাদন জিএনপি কি, দারিদ্র্যের চক্রাকার আবর্তনটা কি, এই যে একটু আগেই পড়ালাম, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, এরপর বলা হচ্ছে তনিমা কোন উপায়ে তার জনগণকে মানব সম্পদে পরিণত করছে। ঠিক আছে, এই যে প্রশিক্ষণ দানের মাধ্যমে। এবং লাস্টলি শাকিলার প্রেরিত অর্থ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ রেমিটেন্স অ্যাকচুয়ালি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রেমিটেন্সের স্লাইডটা একটু দেখাই তোমাদেরকে, যে ক্লাসের মাঝখানে সব বলে দেই, এটা একটু বুঝাই দিই। দেখো, রেমিটেন্স যখন পড়িয়েছিলাম মনে পড়ে? যখন রেমিটেন্স পড়িয়েছিলাম বলে দিয়েছিলাম যে রেমিটেন্স থেকে কি কি আসতে পারে। সো যারা হচ্ছে এই যে রেমিটেন্সের প্রভাব, রেমিটেন্স অর্থনীতিতে রেমিটেন্সের প্রভাব ক্লাসের মাঝখানেই বলে দিয়েছে। আর এইটাই দেখো বোর্ড প্রশ্নে কিন্তু এসেছিল। সো বোর্ড প্রশ্নে কিন্তু এই প্রশ্নগুলাই আসবে। আবারও বলছি, যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করো, যারা হচ্ছে ভালো মতো হচ্ছে ক্লাসটা মনোযোগ দিয়ে করে হচ্ছে সেই অনুযায়ী পড়াশোনা করবা, তারা অবশ্যই এবং অবশ্যই কি করবা? পরীক্ষায় ভালো করবা ইনশাল্লাহ। ঠিক আছে, সো সৃজনশীল লেখার শর্ট এক কিছু হচ্ছে টেকনিক তোমাদেরকে বলি। ঠিক আছে, সৃজনশীলের ক্ষেত্রে ক নাম্বার তো হুবহু বই থেকে আসবেই। সো এটা তোমরা জানো, এটা নতুন করে বলার কিছু নেই, ক নাম্বার হুবহু বই থেকেই আসবে। সো নতুন করে বলার কিছু নাই। খ নাম্বার কি হবে? বই থেকেই আসবে। জাস্ট কনসেপ্টটা তোমাদেরকে ধারণা বা ধারণাটা ভালো মতো রাখতে হবে বইয়ের বিভিন্ন টপিকের, যে দারিদ্র্যের দুষ্ট চক্র কি, তারপর মানব সম্পদ কি, মানব সম্পদকে কিভাবে হচ্ছে আরো কি উন্নত করা যায়, এই বিষয়গুলো ভালো মতো জানতে হবে, কনসেপ্টটা জানতে হবে। তো দুইটা প্যারায় লিখবা। প্রথম প্যারায় এক লাইনের মধ্যে ছোট্ট করে ব্যাখ্যাটা, ছোট্ট করে হচ্ছে এটার ব্যাখ্যাটা দিবা। ছোট্ট করে ব্যাখ্যা দিবা বলতে এক লাইনে এটা বলতে কি বোঝায় বলবা। পরে মূল ব্যাখ্যাটা দিবা। তোমাদেরকে যে তিনটা স্টেপ দেখা দিলাম ওই তিনটা স্টেপ অনুযায়ী। গ নাম্বারে, গ নাম্বারে আমরা যেটা করব যে হচ্ছে আমরা কি করব, গ নাম্বারে তোমাকে কোন একটা বিষয়ের সাথে কি লিংক বা হচ্ছে সাদৃশ্য বা বৈসাদৃশ্য খুঁজে বের করতে বলবে। তো তোমাকে প্রথম প্যারাতে সেই বিষয়টা লিখতে হবে, দ্বিতীয় প্যারাতে সেই বিষয়টা সম্পর্কে ব্যাখ্যাটা লিখতে হবে, এবং তৃতীয় প্যারাতে উদ্দীপকের সাথে সেই ব্যাখ্যার কানেকশনটা দেখাতে হবে। গ নাম্বার প্রশ্ন শেষ। ঘ নাম্বার প্রশ্নে তোমাকে একটা মন্তব্য দিবে, এটা যাচাই করতে বলবে। তো সত্য নাকি মিথ্যা তুমি বলবা প্রথম প্যারাতে, কেন তোমার মনে হয়। দ্বিতীয় প্যারাতে এক্সাম্পল সহ তোমার হচ্ছে সেটার হচ্ছে কি বলে সংজ্ঞা সহ ব্যাখ্যাটা দিবা, এবং তৃতীয় প্যারাতে উদ্দীপকে কি বলেছে সেটা লিখবে, এবং চতুর্থ প্যারাতে এই দুইটার মধ্যে কানেকশন দেখায় বলবা যে অ্যাকচুয়ালি সত্য নাকি মিথ্যা, কেন তোমার এটা মনে হচ্ছে সেটা বলবা। ওকে, এই টেকনিকগুলো যদি একটু ফলো করো, ফলো করলে খুব সহজে, একদম খুবই 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 সহজে ভাইয়া কি করতে পারবা, তুমি উত্তর করতে পারবা। নাজমুল সাকিব বলছো ভাইয়া আমি ক্লাস 7 থেকে চিনি আপনাকে, সৌরভ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ, তোমার জন্য অনেক দোয়া রইলো। তোমরা সবাই, তোমাদের সবার জন্য দোয়া রইলো। সবাই ইনশাল্লাহ ভালো মতো ক্লাস করেছো আশা করি, এবং সবাই ভালো মতো প্রিপারেশন নিচ্ছ। তোমাদের সবার সাথে ইনশাল্লাহ পরের 3টা চ্যাপ্টার নিয়ে দেখা হবে। বাট অবশ্যই এবং অবশ্যই প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। সুস্থ থাকবা, ভালো থাকবা, এবং ভাইয়ার জন্য অবশ্যই দোয়া করবা যেন ভাইয়াও নেক্সট ক্লাস তোমাদের ভালো মতো নিতে পারি। ঠিক আছে, সো আজকে ক্লাসটা আমরা হচ্ছে এই জায়গাতেই শেষ করছি। তো সবাই বাসায় ভালো মতো প্র্যাকটিস করবা এবং
প্রিপারেশন নিতে থাকো, কোথাও কোনো প্রবলেম হলে ভাইয়াকে অবশ্যই জানাবা, ঠিক আছে? তো সবাইকে সবাইকে আল্লাহ হাফেজ, সবাইকে আসসালামু আলাইকুম।